স্টক মার্কেট ফর বিগিনার্স এর ৮ নম্বর সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমাদের গত ৭টা সেশনে আমাদের সাথে ছিলেন, আম আপনাদের প্রতি ডেফিনিটলি আমি কৃতজ্ঞ যে আপনারা মনোযোগ দিয়ে ওই সেশনগুলো করছেন। কারণ এখানে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে যদি একটা শিক্ষিত বিনিয়োগকারীদের একটা যদি শ্রেণী ডেভেলপ হয়, তাহলে এটা আমাদের অর্থনীতির জন্যই ভালো। এখন আমাদের স্টক মার্কেট পুরোটা ফাটকা বিনিয়োগকারীদের দখলে, যারা হচ্ছে গ্যাম্বলিং ছাড়া আসলে তেমন কিছু বোঝে না। তো আমরা আজকে যে জিনিসগুলো শিখবো সবগুলো কিছু টেকনিক্যাল ব্যাপার। যেমন আমরা এর আগে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি যে আমরা কোন কোম্পানিতে বিনিয়োগ করব এটা আমরা কিভাবে বের করতে পারি। সেখানে আমরা একটা কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে এই জিনিসগুলো বুঝতে চেষ্টা করি। সেই কোম্পানির হচ্ছে আর্নিং পার শেয়ার কেমন? এই আর্নিং পার শেয়ার দেখলে আবার হয় না। এটা গ্রোথটা আমাদের দেখতে হয়। সেই কোম্পানির রেভিনিউ করতেছে কেমন? রেভিনিউ দেখলে আবার হবে না। রেভিনিউ গ্রোথ কেমন ওইটা আমাদের দেখতে হয়। ওই কোম্পানি কত টাকা আয় করে সে শেয়ার হোল্ডারদেরকে কত টাকা দেয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল আমাদের, যেটা আমরা বলছিলাম যে কোম্পানির অনেস্টি বুঝতে পারি। আমরা এটাকে বলছিলাম ডিভিডেন্ড পে আউট রেশিও, যে একটা কোম্পানি 10 টাকা আয় করে সে শেয়ার হোল্ডারদেরকে কত টাকা দেয়। 10 টাকা আয় করে যদি শেয়ার হোল্ডারদেরকে সে 5 টাকা দেয়, তখন আমরা বলবো যে ও হচ্ছে যে তার ডিভিডেন্ড পে আউট রেশিও 50%। আমরা এভাবে কোম্পানির অনেস্টি বের করতে পারি। আর ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বের করার জন্য আমরা বলছিলাম সিঙ্গেল ফ্যাক্টর যদি বলি সেটা হচ্ছে আরওসি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আর কোন কোম্পানির যদি আমরা আরওসি যদি না থাকে অডিট রিপোর্টে, সেক্ষেত্রে আমরা আরওই কে কিন্তু কে আমরা আরওসি এর প্রক্সি হিসাবে ব্যবহার করতে পারি। এবং আমরা আপনাদের দেখাইছিলাম যে কিভাবে আপনি একটা কোম্পানির অডিট রিপোর্ট থেকে আরওসি বের করবেন, বা আরওসি না থাকলে সেক্ষেত্রে আরওই দেখেও আপনি প্রক্সি হিসেবে ব্যবহার করতে পারেন। তারপর আমরা বলছিলাম যে একটা কোম্পানি তার ফিউচার আসলে ওর চিন্তা ভাবনা কি ব্যবসা নিয়ে, যে ফিউচারে সে কতটুকু ভালো করবে, এই সকল ব্যাপার চিন্তা করে আমরা একটা কোম্পানিতে ঢুকবো কিনা বা কত বছরের জন্য ঢুকবো, এই ব্যাপারগুলো হচ্ছে যে আমরা বের করার ট্রাই করি। এখন আমরা ভালো কিছু কোম্পানি বের করলাম, ভালো কোম্পানি বের করে কি আমরা সে সাথে সাথে কি বিনিয়োগ করে ফেলবো বা সাথে সাথে শেয়ার কিনে ফেলবো? এখানে ব্যাপারটা এত সরলরৈখিক না, বা ব্যাপারটা হচ্ছে এই ধরনের সিম্পল না। আমরা একটা কোম্পানির যে ফান্ডামেন্টাল জিনিসপত্র তো জানলাম, এটা হলো কোম্পানি বাছাই করার জন্য। কিন্তু কোন কোম্পানির স্টক আমরা কখন কিনবো এটা বের করার জন্য আমাদের কিছু টেকনিক্যাল কিছু ফ্যাক্টর লাগে। তো আজকে আমরা শিখবো মুভিং অ্যাভারেজ কি জিনিস, সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কি জিনিস, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা আরএসআই কি জিনিস, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স কি জিনিস, ম্যাকডি, ইন্ট্রিনসিক ভ্যালু কি জিনিস, এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে চেষ্টা করব। তবে তার আগে আপনাদের সবার জন্য একটা প্রশ্ন, যে স্টক মার্কেট থেকে বেশিরভাগ মানুষ কেন প্রফিট করতে পারে না? আমরা যদি রেশিও বলি তাহলে সেক্ষেত্রে 5% বেশি হবে না। অনলি 5% মানুষ স্টক মার্কেট থেকে আয় করতে পারে। 95% বাংলাদেশের জন্য এরকমই হবে। উন্নত বিশ্বে গেলে সেটা হয়তো এরকম 30-70 হবে অথবা 40-60 হবে। কিন্তু এখানে প্রফিট করার মানুষের পরিমাণ কম। বেশিরভাগ মানুষ স্টক মার্কেটে প্রফিট করতে পারে না। বাংলাদেশের মার্কেটের দিকে তাকাইলে আমি 5% এর বেশি আসলে দেখি না যে যারা লং টার্মে মার্কেটে প্রফিট করতে পারছে। 95% মানুষ আসলে এখানে প্রফিট করতে পারে না। এবং 95% মানুষ লস করে। এটা কেন? কি কারণে মনে হয় আপনাদের? আপনারা যদি আপনারা যারা মার্কেটে আছেন যদি কিছু জিনিস যদি শেয়ার করেন। উজ্জ্বল বলছেন যে গ্যাম্বলিং, রাইট? তারপর হচ্ছে যে হাবিব ভাই বলছেন যে ম্যাক্সিমাম ডোন্ট নো when to entry and when to exit, ট্রু। আর কোন পয়েন্ট? হামিদা বলেছেন লার্নিং এর অভাব, শর্ট টার্ম বিনিয়োগ, রাইট। ম্যানেজমেন্ট ভালো না, মানে ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারতেছে না, এটা একটা কারণ। আরেকজনের কথা শেয়ার কিনা, রাইট, ফারুক ভাই একদম সঠিক একটা কথা বলছে, পিপল ডোন্ট ক্যালকুলেট। তামিম ভাই একটা কথা বলছে, পিপল ডোন্ট ক্যালকুলেট। আপনার সবাই প্রায় সবগুলো পয়েন্ট কিন্তু এখানে চলে আসছে। আমি একটা পয়েন্ট যদি এখানের মধ্যে বলি, যে উজ্জ্বল ভাই যেটা বলছে যে গ্যাম্বলিং, ট্রু। বেশিরভাগ মানুষ স্টক মার্কেটে আসে যে সে আজকে একটা শেয়ার কিনবে, 3 মাস পরে বা 2 মাস পরে বা 15 দিন পরে এটার প্রাইস ডাবল হয়ে যাবে, এই চিন্তায় সে আজকে 30 টাকা দিয়ে একটা শেয়ার কিনছে, সে আশা করে 1-2 মাস পরে এর দাম যাতে 45 টাকা হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা সে আশা করে। তার ফলে সে বিভিন্ন ফেসবুক গ্রুপে ঢুকে, টেলিগ্রাম গ্রুপে ঢুকে বিভিন্ন গ্রুপে দেখে কে কি, এবং ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন রকমের, এবং এক একজন এক একটা স্টক তাকে কিনতে বলে, সে বিভিন্ন স্টক কিনে। সে 10টা যদি কিনে 2 থেকে 3টে হয়তো সে প্রফিট করতে পারে, বাকি 7টাতে সে ব্যাপক পরিমাণ লস করে। বছর শেষে দেখা যায় আসলে সে ওভারঅল লসে আছে। সেকেন্ড যে কথাটা হাবিব ভাই যেটা বলছে, ম্যাক্সিমাম ডোন্ট নো ওয়েন টু এন্ট্রি ওয়েন টু এক্সিট, ট্রু। আপনারা ইসলামী ব্যাংকের শেয়ার কেউ খেয়াল করছেন কিনা, যে ইসলামী ব্যাংকের শেয়ার হচ্ছে যে মানে 30 টাকা 32 টাকা থেকে এখন কত টাকা হয়েছে?
ডাবল হয়ে গেছে 1 মাসের মধ্যে, তাই না? তাহলে ইসলামী ব্যাংকের শেয়ার হচ্ছে যে ইসলামী ব্যাংক, ইসলামিক ফিন্যান্স 64 টাকা হয়ে গেছে। 1 মাসের মধ্যে ডাবল হয়ে গেছে। এখন যখন এটা প্রাইস বাড়তেছিল, কিছু লোক হচ্ছে যে এখন এটার মধ্যে ঢুকে পড়বে, ভাববে আরো বাড়বে, এটা 100 টাকা ছাড়া যাবে এটা, হ্যাঁ? এখন এই ধরনের আপনার গুজব মার্কেটে থাকবে যে 100 টাকা ছাড়া যাবে। আচ্ছা, ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টে কি ফান্ডামেন্টাল কোনো কিছু আসছে? বা ওদের যে পরিমাণ টাকা হচ্ছে এসালাম নিয়ে গেছে, ওই টাকাটা কি ফেরত আসছে? বা ওদের কি ফান্ডামেন্টাল কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে যে হচ্ছে যে ওদের টাকা এসালাম যে টাকাটা নিয়ে গেছে 1.5 লাখ কোটি টাকার মতো নিয়ে গেছে, ওই টাকা ফেরত আসছে? বা এই ধরনের কোনো কিছু হয়েছে? এই ধরনের কোনো কিছু হয় নাই কিন্তু, তাই না? তার মানে এখানে যে শেয়ারের প্রাইসটা বাড়ছে এটা পুরোপুরি স্পেকুলেটিভ। তার মানে এখানে কোন একটা ফ্যাক্টর কাজ করতেছে যে কিছু লোক এটা শেয়ার বাড়াচ্ছে এটার দাম, কারণ এখানে এমন কিছু ঘটে নাই যে এটার দাম এত বেড়ে যাবে, এটা এমন কোন এটা ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ আছে না যে এটার আয় রোজগার বেড়ে গেছে, ওর হচ্ছে যে টাকা ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, ও যা লস হয়েছিল সব সে কভার করে ফেলছে, এই ধরনের কিছু আসলে ঘটে নাই। তার মানে এখানে আসলে এমন কোন এখানে কিছু একটা ঘটতেছে যেটা আসলে ফান্ডামেন্টাল কোনো ফ্যাক্টরের সাথে রিলেটেড না, মেবি গ্যামলিং, অথবা এখানে আদার্স কোনো ফ্যাক্টর, অথবা এমন হতে পারে যে এখানে এসএলএম গ্রুপের এখানে ওদের নামে বা নামে প্রায় 82% শেয়ার আছে এখানে অলমোস্ট। তাহলে ওরা একটা জিনিস চিন্তা করবে যে ওরা ওদের শেয়ারগুলো বিক্রি করে দিবে। তাহলে এখন দেখেন এই যে 64 টাকা বা 62 টাকা, তাহলে কিছু লোক এখন কিনবে। তাইলে যারা শেয়ারটার দাম বাড়াইছে ওরা জাস্ট ওদের উপর ছেড়ে দিয়ে ওরা ভাগবে মার্কেট থেকে। তাহলে কিছু লোক হচ্ছে বেশি দামে ওই শেয়ারটার মধ্যে ঢুকে বসে থাকবে, ওরা আসলে এখানে কোনো গেইন করতে পারবে না। আর কিছু লোক এই শেয়ারটার দাম ডাবল করে একটা গ্রুপের উপরে চাপাই দিছে। এর মানে কি? তাহলে কিছু লোক হচ্ছে যে জানেন না যে কখন ঢুকতে হবে বা কখন বের হইতে হবে। তাহলে এখন যারা ইসলামী ব্যাংকের শেয়ার যাদের, তাদের হচ্ছে এখন এটাতে এক্সিট নেওয়া উচিত, যে অলরেডি এর দাম 200% বেড়ে গেছে, দ্বিগুণ বেড়ে গেছে। এটাতে থাকার কোনো দরকার নেই এখন, কারণ এটা এখন খুবই রিস্কি হয়ে যাবে। ওকে, এরপর একজন বলছে যে হামিদ আক্তার বলছে লার্নিং এর অভাব। ট্রু লার্নিং এর অভাব। আমি এক্ষেত্রে যেই কথাটা শুনি যে এত পড়াশোনা করতে হইলে তাহলে সেক্ষেত্রে এখানে বিনিয়োগ করার কি দরকার? আম আমি নিজে যেহেতু ডক্টর, সেহেতু আমি চিন্তা করি সবসময় ডক্টর কমিউনিটির কথাবার্তাগুলো হয়তো আমার কথা বেশি আসবে। কারণ আমি তো ডক্টর কমিউনিটির সাথে মিশি। তো আমি ডক্টর কমিউনিটিকে একটা কথা বলি যে, "ভাই আপনি যে পোস্ট গ্রাজুয়েশন করতেছেন কি জন্য করতেছেন? আপনি এফসিপিএস, এমএস, এমডি এগুলো কি জন্য করতেছেন? কথা একটাই, পয়সা কামানোর জন্য। আর তো কোনো কারণ নাই, তাই না? তাহলে পয়সা কামানোর জন্য যদি আমি এখন এফসিপিএস কত বছর? 5 বছর, তাই না? 5 বছর এফসিপিএস করা লাগতেছে আমার, 5 বছর এমএস, এমডি করা লাগতেছে। তাও 5 বছর হয় না, 6-7 বছর লেগে যায়। এত কষ্ট, এত পড়াশোনা পয়সা কামানোর জন্য যদি করা লাগে, স্টক মার্কেট থেকে যদি পয়সা কামাই করতে হয়, তাহলে সেখানে আমি যদি এটা 20% যদি পড়াশোনা যদি না করি, তাহলে আমি কিভাবে আশা করতে পারি যে স্টক মার্কেট থেকে আমি অনেক প্রফিট করব? এটা তো আসলে নৈতিকভাবে এটা করতে পারা উচিত না। আমরা এত পড়াশোনা করতেছি পয়সা কামানোর জন্য, রাইট? বেশিরভাগ মানুষ পয়সা কামানোর জন্য আমি পয়সা কামানোর জন্য পড়াশোনা করছি আসলে। এর চেয়ে বেশি আসার কারণ ছিল না। ভাবছিলাম পয়সাটা কামাই করতে পারবো পড়াশোনা করে। ওইজন্য। তো আমরা যদি পয়সা কামাই করার জন্য পড়াশোনা যদি এত কিছু করি, এত কষ্ট যদি করি, বিসিএস ক্যাডার হচ্ছে, ওইগুলো সেই করতেছি, তাহলে আমি স্টক মার্কেটে কেন পড়াশোনা করা ছাড়া আমি আয় করতে পারবো? এটা কেমনে ভাবলাম আমরা? এটা কোনোভাবে সম্ভব না। এখানে পড়াশোনা করা ছাড়া এখানে আয় করা কোনোভাবে এখানের মধ্যে সম্ভব না। তারপর হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে হান্নান ভাই একটা কথা বলছে যে ম্যানেজমেন্ট ভালো না। ট্রু। আমরা অনেকে যেটা করি যে টাকাটা ম্যানেজ করবো কিভাবে, এই জিনিসটা আমরা জানি না। যে আমার কত টাকা আমি মানি মার্কেটে, তার মানে হচ্ছে আমি বন্ড, মিউচুয়াল ফান্ড, গোল্ড, রিয়েল এস্টেট, হ্যাঁ, এগুলোতে বিনিয়োগ করব। কত টাকা আমি স্টকে বিনিয়োগ করব। এই আমাদের কোনো প্ল্যান নাই। আমরা ভাবি যে হচ্ছে সব টাকা যেকোনো একটাতে বিনিয়োগ করে ভাবি যে ওখান থেকে আমি অনেক বেশি আয় করে ফেলবো। তার ফলে আমরা এখানের মধ্যে লস খাই। ফয়সাল ভাই যেটা বলছে যে অতি অল্প সময়ে কোটিপতি হওয়ার লোভ, এটা একটা ট্রু। অতি অল্প সময়ে পয়সাওয়ালা হওয়ার লোভ, এটাও আমাদের একটা কারণ যে আমরা আসলে এখানে আমরা ভালো না করতে পারার, হ্যাঁ? তাইলে তাইলে আমরা যদি স্টক মার্কেট থেকে গেইনার হইতে হয়, তাহলে আমরা এখানের মধ্যে কি করব? প্রথম কথা আমরা লার্ন করতে হবে। সেকেন্ড যে জিনিসটা, লার্ন করার পর আমাদের ধৈর্য ধরতে হবে। এখানের মধ্যে টাইম হচ্ছে যে আমাদের মূল নায়ক। হ্যাঁ? আমরা যদি ধৈর্য ধরি যে আমরা একটা লম্বা সময়ের আমরা হচ্ছে যে 10 বছর, 15 বছর, 20 বছরের ব্যবধানে আমরা কিছু টাকা উপার্জন করব এবং সেই টাকা দিয়ে কি করব? আমাদের প্যাসিভ ইনকাম জেনারেট করব। প্যাসিভ ইনকাম জেনারেট করব যেটা দ্বারা আমরা হচ্ছে যে একটা সময় আমরা চাকরি করা লাগবে না, যেখানে আয় দিয়ে আমরা চলতে পারবো। কিন্তু এমন যদি বিনিয়োগ করি যে প্রতিদিন মার্কেটে ঢুকতে হচ্ছে, দাম বাড়তেছে, কমতেছে, এগুলো নিয়ে থাকি, তাহলে আমরা যে জবটা করি সে জবে ভালো করতে পারবো না। আমরা পড়াশোনা করি, পড়াশোনায় আমাদের কোনো কিছু ভালো হবে না আমাদের। এটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের জবটা ভালো করে করব, পড়াশোনা ভালো করে করব, যদি কোনো ব্যবসা থাকে সেটা ভালো করে করব, করে এখানে একটা অংশ আমি স্টকে বিনিয়োগ করব, সেখান থেকে প্যাসিভ ইনকাম আসবে। আমি সারাক্ষণ কেন স্টক নিয়ে পড়ে থাকবো? এটা করলে তাহলে আমার ওইটাই তো আমার চাকরি হয়ে গেছে। আর কিছু লোক যেটা করে যে কিছু লোকের পেশা আছে যারা হচ্ছে যে এরকম সার্ভিস বিক্রি করে, কেউ ইউটিউবে ভিডিও বানায়, কেউ টেলিগ্রাম গ্রুপ চালায়, হ্যাঁ, ওদের কাজই হচ্ছে এগুলো করা।
এখন এটা করে ওরা কি অনেক গেইনার হইতে পারতেছে ওদের যারা ফলো করে। আপনি যদি 1-2 বছর ফলো, আমি বাংলাদেশের প্রায় অনেককে ফলো করি, আমি দেখি ওরা কি করতেছে আসলে। ক্রিপ্টো মার্কেটের সেম জিনিস আমি অনেককে ফলো করি, কি করতেছে আমি বোঝার চেষ্টা করি। 1-2 বছর ধরে ফলো করতেছি, এরপর আমি বুঝবো যে ওদের কথা শুনে আসলে মানুষ কতটুকু গেইন করতে পারতেছে। বেশিরভাগ এখন পর্যন্ত আমি যেটা দেখছি বেশিরভাগ মানুষ কোনো গেইনই করতে পারে নাই। তো চলেন আমরা তাহলে গেইন করতে হলে আমরা অন্যের কথা না শুনে স্টক না কিনে আমরা শুনে যারা পড়াশোনা বাড়াইতে হবে, এছাড়া কোনো গতি নাই। চলেন আমরা শুরু করি তাহলে। এখানে আপনারা যদি কোনো কিছু না বুঝেন, যদি কঠিন লাগে, নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। এগুলো কোনো কিছু মুখস্থ আপনার করা লাগবে না, এটা ডেফিনেশন জানা লাগবে না, আপনি জিনিসটা কি সেটা বুঝতে পারলেই হবে। হ্যাঁ, প্রথম আসলে মুভিং অ্যাভারেজ জিনিসটা কি। মুভিং অ্যাভারেজ হচ্ছে সবচেয়ে পপুলার একটা এটা ট্রেডিং ইন্ডিকেটর, যেটার মাধ্যমে আমরা একটা স্পেসিফিক পিরিয়ডে কোন একটা স্টকের প্রাইস মুভমেন্টটা বুঝতে পারি। কেন? এটা ট্রেন্ড বোঝার জন্য, এটার দাম কি আস্তে আস্তে সামনে বাড়বে না এটার দামটা কমবে। তাহলে কি করা এখানের মধ্যে, একটা স্টকের প্রাইস একটা সার্টেন নাম্বার অফ টাইম পিরিয়ডের মধ্যে এভারেজ করা হয়। যেমন 50 দিনের আমি যদি ক্লোজিং প্রাইস যদি নেই, ক্লোজিং প্রাইস মানে হচ্ছে যে একদম শেষ অবস্থায় লাস্ট যে প্রাইসটা, হ্যাঁ, যেই প্রাইসে হচ্ছে ওই শেয়ারটা ক্লোজ হয়েছে আজকের দিন, হিসাবটা ক্লোজ যে প্রাইসে ওটাই। তাইলে যেই প্রাইসে ওই শেয়ারটা ক্লোজ হচ্ছে, আমরা যদি যদি এরকম 50 দিনের যদি তার প্রাইসটা যদি নেই, নিয়ে যদি অ্যাভারেজ করি, তখন আমরা বলতে পারবো এই অ্যাভারেজটা হচ্ছে 50 দিনের অ্যাভারেজ। ওকে, তাহলে এই জিনিসটা আমরা কেন করি? এটা আমরা করি যে একটা স্টকটা শর্ট টার্মে কতটুকু ফ্লাকচুয়েট করতেছে প্রাইসটা, এটা বোঝার জন্য। এখন কয় ধরনের মুভিং অ্যাভারেজ আছে? আমরা যদি দুই ধরনের মুভিং অ্যাভারেজ দেখি, একটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ বা এসএমএ। তো এসএমএ হচ্ছে আমরা যেটা করি যে, যেমন ধরেন যে আমরা একটা স্টকের শেষ 50 দিনের আমরা তার ক্লোজিং প্রাইসটা নিয়ে অ্যাভারেজ করলাম, তাহলে ওটাকে আমরা বলবো 50 ডে সিম্পল মুভিং অ্যাভারেজ বা 50 ডে এসএমএ। ধরেন একদিন প্রাইস হলো 100 টাকা, একদিন প্রাইস হচ্ছে ক্লোজ হচ্ছে 110 টাকা, একদিন ক্লোজ হলো 108 টাকা, একদিন ক্লোজ হলো 105 টাকা। এরকম 50 দিনের ক্লোজিং প্রাইসটা নিব, ক্লোজিং প্রাইসটা নিয়ে যদি অ্যাভারেজ করবো, অ্যাভারেজটাকে বলা হয় 50 ডে এসএমএ। এখন এই এসএমএ যেটা সিম্পল মুভিং অ্যাভারেজ, এখানে আমরা যত দিনের এখানের মধ্যে ডে বা উইক বা মান্থ নিচ্ছি, এখানে প্রত্যেক ডে বা উইক বা মান্থকে সমান গুরুত্ব দেওয়া হয়, ইকুয়াল ওয়েট দেওয়া হয়। অনেক সময় এসএমএ না ইউজ করে আমরা ইউজ করি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ইএমএ। কেন আমরা ইএম ইউজ করি? কারণ ইএম এর মধ্যে আমরা রিসেন্ট যে প্রাইসটা আছে, সেই রিসেন্ট প্রাইসকে বেশি ওয়েট দেওয়া হয়। সাম্প্রতিক যে প্রাইসটা মানে গত 5 দিনের গত 10 দিনের যে মুভমেন্ট হয়েছে, সেই মুভমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তার ফলে আমরা কিন্তু অনেক মার্কেটের প্রতি তার রেসপন্সটা কেমন এটা ফার্স্ট আমরা আইডেন্টিফাই করতে পারি। আসেন আমরা হচ্ছে যে এসএমএ এবং ইএমএ এই জিনিসগুলো আমরা কিভাবে দেখি, আমরা চার্টে যাই। আপনার কাছে যদি আরেকটা যদি ডিভাইস থাকে, আপনি সেই ডিভাইসে ঢুকে আপনি হচ্ছেন যে সিম্পলি আপনি লঙ্কা ভিডিও ওয়েবসাইটে ঢুকেন। হ্যাঁ, আমার সাথে সাথে আসেন, তাহলে হচ্ছে যে আপনাদের এখানে ই হয়ে যাবে, জিনিসটা ঠিক হয়ে যাবে। আমরা একটা স্টক নেই, সে আমরা হচ্ছে যে ব্যাট বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকোর আমরা শার্টটা নিলাম, এখানের মধ্যে নিয়ে এই নিচে ক্লিক করেন, এখানের মধ্যে ক্লিক করে পুরো চার্টে চলে আসেন। হ্যাঁ, এখানে অ্যানাউন্সমেন্ট অফ করে দেন, টার্ন অফ অ্যানাউন্সমেন্ট অফ করে দিলাম। হ্যাঁ, ওকে, এই দেখেন এখানে একটা এই যে বার আছে। হ্যাঁ, জুম করতাম, আচ্ছা জুম করলে তো আমার এখানের মধ্যে আমি নিজে দেখতে পাবো না। আচ্ছা জুম করতেছি, এই দেখেন এখানে আছে ইন্ডিকেটর, এই যে এখানে আছে ইন্ডিকেটর, এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে লেখেন এসএমএ, এসএমএ। হ্যাঁ, তাহলে আপনি সিম্পল মুভিং অ্যাভারেজ বা স্মুথ মুভিং অ্যাভারেজ পেয়ে যাবেন। সিম্পল মুভিং অ্যাভারেজ বা স্মুথ মুভিং অ্যাভারেজ সেম জিনিস। হ্যাঁ, তাহলে আমরা এই এসএমএ নিলাম, আমরা কয়দিনের এসএমএ নিলাম, আমরা হচ্ছে 50 দিনের এসএমএ নিব, 50 ডেজ। তাহলে এই যে এখানে আছে, আমরা হচ্ছে লাইনটার মধ্যে আমরা হচ্ছে এই যে ইনপুটের মধ্যে লিখবো, লেংথের মধ্যে লিখবো 50, এই 50 লিখলাম। হ্যাঁ, এই যে 50, এই যে লাইনটা আমরা পাচ্ছি, এই যে লাইনটা আমরা পাচ্ছি, এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের 50 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লাইনটা, এই লাইনটা যাচ্ছে, এই যে লাইনটা, এই লাইনটা, এটা হলো 50 ডেজ মুভিং অ্যাভারেজ। তাহলে এখন স্টকটার প্রাইস 50 দিনের মুভিং অ্যাভারেজ উপরে আছে বোঝা যাচ্ছে, তাই না? এটাকে আমরা বুঝতে পারছি। এখন আমরা কঠিন কোনো কিছুতে যাই না, আমরা সহজ সহজ জিনিস নিয়ে আলোচনা করতেছি। তার মানে এখন এই স্টকটার প্রাইস 50 ডে সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, আমরা হচ্ছে একটু তার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখি। তাহলে এখানের মধ্যে লেখেন ইএমএ, ইএমএ লেখেন এখানের মধ্যে, এই যে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটা ইএমএ। আমরা 50 ডেজ ইএমএ দেখি, তাহলে এখানের মধ্যে দেখলাম এই যে 50 ডেজ ইএমএ নিলাম আমরা। ওকে, এই যে লাইনটা 50 ডেজ ইএমএ লাইন। হ্যাঁ, 50 ডেজ, তাহলে মানে এখন আমরা যদি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যদি নেই, স্টকের প্রাইস বর্তমানে
তার হচ্ছে যে লাস্ট 50 ডেজ এর ইএম এর উপরে আছে। এই যে এসএমএ বা ইএমএ জিনিসটা কি বুঝতে পারছি? ইয়েস অর নো একটু কমেন্টে লিখেন। ডেফিনিশন বুঝতে হবে না। আপনি এখানের মধ্যে 4 থেকে বের করতে পারবেন কিনা? জাস্ট 4 টা ড্র করে। এটা বুঝতে পারছেন? ওকে। ডেফিনিশন মুখস্থ করতে হবে না। জিনিসটা তো বুঝতে পারছেন যে আমি হচ্ছে যে লাস্ট 50 দিনের হচ্ছে যে আমি এখানের মধ্যে প্রাইসটার একটা এভারেজ করছি। ক্লোজিং প্রাইস যদি না বুঝে থাকেন, এই যে দেখেন আপনি হচ্ছে যে ধরেন আমি এখানের মধ্যে নিলাম ব্যাট বিসি, হ্যাঁ? ব্যাট বিসি। এই দেখেন আপনারা এই যে প্রাইস টেবিল দেখলে আপনারা এখানের মধ্যে ডেট ওয়াইজ এই ক্লোজিং প্রাইস মানে হচ্ছে লাস্ট যে প্রাইসটা যেটা ক্লোজ হয়েছে এটা। ওকে দেখেন এটা 26 সেপ্টেম্বর 397 টাকা দিয়ে এটার প্রাইস ক্লোজিং হয়ে গেছে। তার একদিন 400 টাকা ক্লোজ হয়েছে, তার একদিন 397 টাকা ক্লোজ হয়েছে। হ্যাঁ? এই যে এটা প্রাইস চার্ট। ওকে। এখন আসলে তাহলে এই জিনিসটা জেনে আমাদের কি লাভ হবে? হ্যাঁ? আমরা আসবো জিনিসটা জেনে কি লাভ হবে বুঝতে পারবেন তখন। দেখেন অনেক মজা পাবেন। তো বুঝবেন যে মানুষ কিভাবে আসলে বুঝতে পারে যে এটার দাম বাড়বে কমবে এগুলো কেমনে বুঝে, এগুলো বুঝে যাবেন। দেখেন ম্যাকডি, ম্যাকডি কি জিনিস? মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। কি জিনিস এটা? এটা ক্যালকুলেশন কেমনে করা হয়? এটা ক্যালকুলেশন করার জন্য 26 ডেজ ইএমএ এবং 12 ডেজ ইএমএ আমরা নেই। নিয়ে আমরা 26 দিনের ইএমএ থেকে 12 দিনের ইএমএ যদি বিয়োগ করি, যে লাইনটা পাই ওটা বলে ম্যাকডি লাইন। ওটা বলে ম্যাকডি লাইন। সংজ্ঞা বুঝতে হবে না, বা আপনার এখানের মধ্যে জাস্ট এটা আপনি চার্ট থেকে বের করতে পারতেছেন কিনা এটা জানলেই হবে। ওকে। আপনি একটা বিড়াল নিয়ে আসলেন, ও বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ? ও বিড়ালের নাম কি, সে কি করে না করে, ইম্পর্টেন্ট হচ্ছে সেই বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। তা আপনি ম্যাকডি লাইন বের করতে পারেন কি সেটা ইম্পর্টেন্ট। আপনি সংজ্ঞা পারেন কি পারেন না এগুলোর কোনো ভ্যালু নাই। যে জিনিস জানলেন। আচ্ছা সিগন্যাল লাইন কি জিনিস? সিগন্যাল লাইন হচ্ছে আমাদের 9 দিনের যে ইএমএ সেটাকে বলে সিগন্যাল লাইন। তো ভাই এইটা জানলে কি কি লাভ হবে? এখানে বলছে ইট হেল্পস টু স্মুথ আউট দ্য ম্যাকডি লাইন এন্ড অ্যাক্টস অ্যাজ এ ট্রিগার ফর বাই অর সেল সিগন্যাল। বলতেছে যে এইটা আমাদের বাই অর সেল সিগন্যাল বের করতে হেল্প করে। ডেঞ্জারাস জিনিস তো আমরা তাহলে দেখি কেমনে তাহলে এটা জেনে আমাদের কি লাভ হলো, এটা আসলে কি এরকম করা যায়? তো মারাত্মক জিনিস তাহলে, ভালো জিনিস হলো। ওকে, আমরা এটা কেটে দিই এখানের মধ্যে। আমি এই জায়গায় লিখি ম্যাকডি, লিখি ম্যাকডি। হ্যাঁ, এই দেখেন ম্যাকডি আসছে। হ্যাঁ, আপনারা একটু বের করেন ম্যাকডি। আমি একটু জুম আউট করতে হবে মানে আমাকে, নালে হচ্ছে যে আপনার দেখাতে পারবো না এখানের মধ্যে। আপনারা একটু সবাই এই যে, আচ্ছা এখানে আপনাকে আপনি দেখতে পাচ্ছেন নাকি আরেকটু আমি জুম আউট করবো? এই যে এরকম এখনই দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? এখন দেখতে পাচ্ছেন? ওকে, দেখেন এই যে এখানের মধ্যে এই যে নীল যে লাইনটা, এই যে নীল যে লাইনটা এখানে দুটো লাইন আছে এখানের মধ্যে। এই যে নীল যে লাইনটা, এই যে নীল লাইনটা যেটা নীল লাইনটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে, দুটো লাইন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে। একটা হচ্ছে আমাদের ম্যাকডি লাইন, একটা এখানের মধ্যে একটা হচ্ছে আমাদের সিগন্যাল লাইন। এখন এখানের মধ্যে তাইলে দেখেন ম্যাকডি লাইন কোনটা? আমাদের নীল যে লাইনটা এটা ম্যাকডি লাইন, আর লাল যে লাইন এটা হলো সিগন্যাল লাইন। ওকে, তাহলে এটা জেনে আমাদের হচ্ছে যে এখানে কি লাভ হচ্ছে একটু দেখেন। তাহলে নীল যে লাইনটা এটা হচ্ছে আমাদের ম্যাকডি লাইন, লালটা হলো সিগন্যাল লাইন। দেখেন যেই দিন আমাদের ম্যাকডি লাইনটা সিগন্যাল লাইনকে নিচ থেকে ক্রস করে উপরের দিকে যাবে, তার মানে এটা হলো বাই সিগন্যাল। হ্যাঁ, প্রাইসটা বাড়বে। চিন্তা করেন ধরুন এই জায়গার মধ্যে এই যে যখন নীল পয়েন্টটা লালটাকে ক্রস উপর দিকে উঠতেছে, দেখেন তার প্রাইস কত? এটার প্রাইস হলো 330 টাকা। যখন ক্রস করে যখন উপর দিকে উঠে গেল দেখেন প্রাইস বাড়তেছে, এখানের মধ্যে প্রাইস বাড়ছে, দেখছেন প্রাইস হচ্ছে কি বেড়ে গেছে। এই নীল লাইনটা যখন লালটাকে ক্রস করে নিচের দিকে আসবে তার মানে প্রাইস কমে যাবে, বিক্রি করে দিতে হবে। দেখেন তো 443 টাকা উঠে আবার প্রাইস নিচের দিকে নেমে গেছে। এখনো কিন্তু লাইনটা ম্যাকডি লাইনটা নিচের দিকে আছে, নিচের দিকে আছে। তাহলে এটা কখন কিনতে হবে? যেদিন লাল লাইনটাকে সে যখন ক্রস করবে তাহলে বুঝতে হবে এটা প্রাইস এখন উপরের দিকে যাচ্ছে, এটা হলো বাই সিগন্যাল। আর ম্যাকডি লাইনটা যখন লালটাকে উপর থেকে ক্রস করে নিচের দিকে আসবে তার মানে এখন বিক্রি করে দিতে হবে। যে আমি একটু এখানের মধ্যে একটু আগে দেখাই, অনেকে মনে জিনিসটা বুঝতে পারেন নাই। দেখেন আমার একটু খেয়াল করেন, ধরেন আমার এটা হচ্ছে আমার এটা হলো আমার সিগন্যাল লাইন। হ্যাঁ, যদি এরকম হয় আমার এরকম যদি হয় এই ম্যাকডি লাইনটা এটা যখন লালটাকে নিচ থেকে ক্রস করে উপরে দিকে যখন উঠবে তার মানে এটা এখন বাই করতে হবে। বুঝতে পারছেন? এটা যখন এটাকে যখন ক্রস করে যখন এদিকে যখন আসবে তাহলে এখানের মধ্যে সেল করতে হবে, এখানের মধ্যে হলে বাই করতে হবে।
ম্যাকডি লাইনটা যখন সিগন্যাল লাইনকে যখন নিচে ক্রস করে যখন উপরের দিকে যাবে এটা হলো বাই সিগন্যাল, মানে প্রাইস বাড়তেছে এখন। আর যখন ম্যাকডি লাইনটা সিগন্যাল লাইনকে যখন উপর থেকে ক্রস করে নিচের দিকে আসবে তার মানে এটা সেল সিগন্যাল। বুঝতে পারছেন কিনা বলেন, নাকি বুঝতে পারেন নাই? তো কমেন্টে লিখেন একটু। আচ্ছা, আমরা অন্য শেয়ারের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি তো কাজে, এটা আসলে এটা কার্যকর কিনা। এখন শুধু ম্যাকডি দিয়ে তো আমরা শেয়ার কিনি না, আমরা অনেক কিছু দেখি, শুধু ম্যাকডি দিয়ে তো কাজ হবে না। ম্যাকডি হলো ওয়ান অফ দ্য ইন্ডিকেটর, হ্যাঁ, ওয়ান অফ দ্য। আচ্ছা ধরেন আমরা হচ্ছে ধরেন গ্রামীণ ফোন এখানে নিলাম আমরা, এখানে ধরেন আমি হচ্ছে যে একটা শেয়ার নিলাম জিপি, হ্যাঁ। কিভাবে আমরা হচ্ছে যে বুঝতে পারি যে একটা শেয়ারের দাম বাড়বে না কমবে, এটা কেমনে বোঝা যায় এগুলো? এটা হচ্ছে একটা ইন্ডিকেটর, হ্যাঁ। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এরকমও না, সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এর চেয়ে গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। জাস্ট ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস, সবচেয়ে গুরুত্বপূর্ণ না এটা। দেখেন এখানে যে নীল যে লাইনটা এটা হলো ম্যাকডি লাইন, লালটা সিগন্যাল লাইন। তাহলে যেই দিন এখানে নীলটা লালটা ক্রস করে উপর দিকে উঠতেছে, তাহলে ওই দিন যদি কেউ কিনতো, আমরা দেখি তো এই পয়েন্টে যদি কেউ কিনতো, মানে এই পয়েন্টে, সরি এই পয়েন্টে, মানে 288 টাকা যদি কেউ কিনতো, তাহলে সে এখানে যদি সেল করতো, দেখেন এই যে এখানে যদি সেল করতো তাহলে কত টাকা সেল করতো? সে হচ্ছে 345 টাকা সেল করতো। এই যে নীলটা যখন লালটা ক্রস করে উপর দিকে যখন উঠতেছে তখন আসলে বাই, আর নীলটা যখন লালটাকে ক্রস করে নিচের দিকে নামতেছে তখন আসলে সেল। আবার যখন নীলটা লালটাকে উপর দিকে ক্রস করে উপর দিকে যখন উঠে যাবে তখন হলো বাই। বুঝতে পারছেন ম্যাকডি লাইনের গুরুত্ব? এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইন্ডিকেটরস, একমাত্র ইন্ডিকেটর না যে এইটা দেখে শুধু আমরা ট্রেড করি না, শুধু একটা দেখে তো আমরা কখনো ট্রেড করি না। মানে এত সোজা হলে জিনিসটা, তাহলে সবাই শুধু ম্যাকডি লাইন দিয়ে ট্রেড করে প্রফিট করতে পারতো, কিন্তু হ্যাঁ আপনি শুধু ম্যাকডি ধরে ট্রেড করতে পারবেন, আপনি শুধু ম্যাকডি ধরে যদি আপনি ট্রেড করেন প্রফিট করতে পারবেন। আমরা যত বেশি ইন্ডিকেটর ইউজ করবো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে আমাদের কোন একটা স্টকের মূল্য বা হচ্ছে যে এটার কোন দিকে মুভমেন্ট যাবে এই জিনিস নিয়ে তখন আমাদের যে আমরা যেটা চিন্তা করতেছি তত কাছাকাছি আমরা যাইতে পারবো। শুধু একজন বুঝছেন, হাবিব বুঝছেন শুধু একজন, আর কেউ বুঝেন নাই? এটা লিখেন কমেন্টে। হানান ভাই বুঝছেন, আর আবির ভাই বুঝছেন, আর ইমতিয়াজ হচ্ছে স্লাইড দেখতেছেন না। স্লাইড তো না, আমি তো এখানে আছি, চার্টে আছি। রাকিবুল ভাই বুঝছেন, ফয়সাল ভাই বুঝছেন, আর মেয়েদের মধ্যে কেউ বোঝেন নাই? মেয়েরা নাকি ব্যবসা বাণিজ্য কম বোঝে, মেয়েদের মধ্যে কি কেউ বোঝেন নাই? মেয়েদের মধ্যে কেউ বোঝেন নাই? মানে এই জিনিসগুলো জানলে যেটা আপনি নিজেও আস্তে আস্তে আপনি কাবিল হয়ে যাবেন আস্তে আস্তে অনেক কিছু, হ্যাঁ। বাই সেলটা কিনবো না, বাই মানে আপনি কিনবেন, সেল মানে বিক্রি করে দিবেন। তাইম ভাই হচ্ছে, তাইম ভাই দেখছেন এখানের মধ্যে আমেনা খাতুন হচ্ছে বুঝছে, ভেরি গুড। আমরা একজন নারী সদস্য বললাম যিনি বুঝছে। ওকে, এখন আপনি কিভাবে বুঝবেন যে আজকে কোনটার ম্যাকডি লাইন সিগন্যালে ক্রস করতেছে? তাহলে এত কিছু কি আমাদের পক্ষে, তাহলে আমরা কি সারাক্ষণ এখানে বসে থাকি? তাহলে এখন এরকম অনলাইনে অনেক টুলস পাওয়া যায় যেগুলো, যেমন ধরেন আমি স্টক নাওতে এখানে স্ক্রিনে দিলাম, আমি দিয়ে ওদের এইখানের মধ্যে, আচ্ছা আমরা এখানে কোনটা 30 ইএমএ 1226 ইএম 1226 আমি একটা সেট করে রাখছি অন স্ক্রিন। আচ্ছা আমি একটু এখানে অন্য স্ক্রিনগুলো দেখি যে ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল। ওকে, দেখি তো এখানের মধ্যে যে আমার গত দিনের ম্যাকডি অনুযায়ী আমরা যদি যাই সামনে আগাই, এখানে কি কি আমার ম্যাকডি আসে দেখি তো। এডিএন টেল দেখি তো ক্রস করছে কিনা। এডিএন টেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, হ্যাঁ এডিএন টেলের ক্ষেত্রে এই যে দেখেন এডিএন টেলের কিন্তু এই নীলটা লালটাকে ক্রস করতেছে, উপরে যাচ্ছে এখানের মধ্যে, তার মানে এটা এখন আমাদের কেনা উচিত। ঢাকা ব্যাংক দেখেন ভাই, এখানে একটা ইন্ডিকেটর দিয়ে আমরা অবশ্যই কিনি না, এটা আবার বলে রাখি, নাহলে আপনি কালকে ম্যাকডি দিয়ে কালকে পেঁচা কিনে শুরু করে দিবেন। এটা হলো একটা ইন্ডিকেটর জাস্ট, হ্যাঁ। দেখেন এটা সেম, ও বলছে যে ঢাকা ব্যাংক ক্রস করতেছে এখন, এই যে নীলটা লালটাকে জাস্ট ক্রস করে উপরে দিকে উঠবে, তার প্রাইস বাড়বে এটার সামনে মেবি। এক্সিম ব্যাংক দেখি তো সেম, দেখেন এক্সিম ব্যাংকের নীলটা লালটাকে জাস্ট ক্রস করতেছে, তার মানে এর প্রাইস আপ হওয়ার সম্ভাবনা আছে, সবকিছু সম্ভাবনা আছে। আইসিবি ইসলামী ব্যাংক এই লালটাকে জাস্ট ক্রস করতেছে এখানের মধ্যে, অলরেডি ক্রস করতেছে, সামনে মেবি আরো বাড়বে। প্রিমিয়ার ব্যাংক সেম জিনিস, এই নীলটা লালটাকে ক্রস করতেছে। স্ট্যান্ডার্ড ব্যাংক সেম জিনিস, নীলটা লালটাকে ক্রস করতেছে। এইভাবে আমরা বিভিন্ন টুলস আছে ওখান থেকে আমরা বের করতে পারি, নাহলে কি আমরা কি একটা একটা করে কি দেখবো যে এইটা করছে কিনা ওটা করছে কিনা, যে এরকম তো আমরা করি না। আমরা যেটা করি যে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে আমরা এরকম বের করতে পারি। ওকে, এটা ক্লিয়ার? এখন আপনার হচ্ছে যে এরকম অনেক ইন্ডিকেটর আছে, কিছু ডিফল্ট ইন্ডিকেটর এখানের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আছে। তো সেই ডিফল্ট ইন্ডিকেটর গুলো যে আপনি ইউজ করতে যদি পারেন, আপনি যত বেশি ইউজ করা শিখবেন তত হচ্ছে আপনার ফোরকাস্ট তত হচ্ছে যে আপনার সলিড হবে। ওকে ওকে, আমরা হচ্ছে তাহলে ম্যাকডি নিয়া এই জিনিসটা ক্লিয়ার সবাই, যে ম্যাকডি লাইন যখন সিগন্যাল লাইনকে যখন
এটা নিচ থেকে যখন উপরের দিকে যখন ক্রস করে, তার মানে এটা বুলিশ মানে হচ্ছে প্রাইস বাড়বে। হ্যাঁ, রাকিবুল ভাই বলছে সামান্য কঠিন লাগতেছে। আপনি আমাকে একটু, আমি একটু স্লো যাবো, আরো স্লো যাবো। রাকিবুল ভাই আপনি যদি বলেন যে ভাই এই জিনিসটা বুঝি নাই, তাহলে আমি আরো স্লো যাবো প্রয়োজনে, কারণ এখানে তো আপনারা শিখতে আসছেন। আপনি যদি বলেন যে ভাই আমি বুঝি নাই, তাহলে হচ্ছে যে আমি প্রয়োজন আরো স্লো যাবো, কোনো অসুবিধা নেই। তাড়াহুড়া নাই যে এতদিনের মধ্যে এগুলো করাইতে হবে, এরকম কোনো কিছু নাই। কারণ এগুলো আপনার লাইফ টাইম অ্যাসেট। আপনি যা শিখতেছেন এগুলো আপনি আজীবন এগুলো ব্যবহার করে আপনি আয় করতে পারবেন, আজীবনের জিনিস এগুলো। ওকে, আমি প্রয়োজন স্লো যাবো, অসুবিধা নেই। আর এটা বুঝতে পারছেন যে ম্যাকডি লাইন যখন, এই হলো ম্যাকডি লাইনটা, সিগন্যাল লাইনকে যখন উপর থেকে নিচের দিকে যখন চলে যায় ক্রস করে, তার মানে প্রাইসটা এখন কমে যাচ্ছে, এটাই বিয়ারিশ সিগন্যাল। ওকে, তখন ট্রেডাররা হচ্ছে সেল করে দেয়। আর বুলিশ যখন, তখন কি করে, তখন বাই করে। ওকে, তাহলে ম্যাকডির জন্য আমরা যে আপনার হচ্ছে যে ইন্ডিকেটরগুলো ইউজ করি, আশা করি সবাই বুঝতে পারছেন। এইবার দেখেন, এখন এগুলো তো বলছিলাম আমরা শর্ট টার্ম যারা ট্রেডমেট করে। এখন আমি নিজে আপনাদেরকে বলছিলাম যারা প্রফেশন হিসেবে যদি কেউ নেয় সেটা ঠিক আছে, সে ট্রেড করলো, কিন্তু স্টুডেন্টরা যারা চাকরি করে ওদের তো এসব ম্যাকডি ফ্যাকডি দেখে ট্রেড করার কোনো দরকার নেই। হ্যাঁ, সে এখানে হয়তো 5,000 টাকার কিনছে, কিনে হয়তো তোর 500 টাকা লাভ হয়েছে, এই 500 টাকার জন্য সে প্রতিদিন বসে আছে স্টক মার্কেটে। এটা মূলত লস প্রজেক্ট, কারণ এখানে সময় অপচয় হচ্ছে প্রচুর পরিমাণে। এই জন্য আমি বলছিলাম যারা চাকরি করে বা যারা স্টুডেন্ট ওদের আসলে এইসব ট্রেডমেট করার কোনো দরকার নেই। কেন, ওনার কাছে আছে হয়তো 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে আর কয় টাকা লাভ করতে পারবে সে? তাহলে সেক্ষেত্রে তার কোনো প্রয়োজন নাই। এখন যদি আপনার কাছে 20, 30, 40 লাখ টাকা যদি থাকে, তখন ট্রেড করে হয়তো আপনি সুবিধা করতে পারবেন। আদারওয়াইজ এখানে খুব বেশি সুবিধা করা যাবে না। তো আমরা বলছিলাম বিনিয়োগ করা, লং টার্মে বিনিয়োগ করার জন্য। তাহলে সেই জন্য আপনি তাহলে কিভাবে আমরা এই জিনিসগুলো বের করি? দেখেন, কে কোন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করবে, এখানে অনেক কিছু নিজের পার্সোনাল। হ্যাঁ, এখানে কিন্তু ম্যাকডি কিন্তু সবাই ইউজ করে না। হ্যাঁ, স্টকনাতে কি টুল সেট করা যায়? ও আচ্ছা, দেখাবো ভাই, দেখাবো তো, দেখাবো এখানের মধ্যে কেমন নিজে নিজে ইন্ডিকেটর বানাবেন, দেখাবো। তো এখন এই ইন্ডিকেটর গুলো কিন্তু এক একজন এক একগুলো ইউজ করে, সবাই সেম ইন্ডিকেটর ইউজ করে না। হ্যাঁ, আমি একটা সময় ম্যাকডি দেখতাম, এখন ম্যাকডি আমি খুব বেশি দেখি না। একটা সময় একরকম, এক একজন এক এক রকম ইন্ডিকেটর ইউজ করে, এবং কে কোনটা ইউজ করবে এটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, অনেকগুলো বিষয় হচ্ছে যে এটার সাথে জড়িত। কিছু ইন্ডিকেটর আছে যেগুলো মানুষ মোটামুটি সব একমত যে না এটা আসলে একটা গুড ইন্ডিকেটর, এটা দিয়ে আসলে ভালো কিছু বোঝা যায়। সেরকম একটা হচ্ছে 50 ডে এবং 200 ডে ইএমএ। এটাতে কি করা হয়, যারা সুইং ট্রেড মানে লম্বা সময়ের জন্য যারা হচ্ছে লম্বা সময়ের জন্য যারা শেয়ার কিনে, হ্যাঁ, এবং লং টার্ম ইনভেস্টর আপনারা যারা স্টুডেন্ট এবং যারা চাকরিজীবী তাদের জন্য এটা প্রয়োজন। চাকরিজীবী এবং যারা স্টুডেন্ট তারা কি করবে, 50 ডে ইএমএ এবং 200 ডিএমএ টা তারা ইউজ করবে। কিন্তু ম্যাকডি কারা ইউজ করবে, 20, 30, 40 লাখ টাকা আছে, সে ট্রেড করে হয়তো 5-10 হাজার টাকা ইনকাম করতে পারবে, তাদের জন্য। কিন্তু এটা স্টুডেন্ট বা চাকরিজীবীদের জন্য না। সবাই ইউজ করবে কোনটা, এটি ইউজ করে আপনি লম্বা সময়ের জন্য কোনটা ঢুকবেন সেটা আপনি বের করতে পারবেন। তাহলে এখানে কি বলছে, 50 ডে ইএমএ দ্বারা আমরা ইন্টারমিডিয়েট টার্মটা বের করতে পারি, আর 200 দিনের ইএমএ দ্বারা আমরা লং টার্মের ট্রেন্ডটা আমরা বের করতে পারি। এখন এই দুটো ট্রেন্ডটা বের করলাম, বের করে কি লাভ হলো আমাদের, 50 দিনের ইএমএ যখন 200 দিনের ইএমএ কে যখন ক্রস করবে, এটা বলে গোল্ডেন ক্রস। এই টার্মটা আপনি অনেক জায়গায় শুনবেন, গোল্ডেন ক্রস, যে এইটা লং টার্মে এই শেয়ারটার প্রাইস অনেক দূরে যাবে। আর উল্টা ভাবে যদি 50 দিনের ইএমএ 200 দিনের ইএমএ কে যদি উপর থেকে ক্রস করে নিচের দিকে চলে যায়, এটা বলা হয় ডেথ ক্রস। এই শেয়ার শেষ, এটা লং টার্মে অনেক নিচে যাবে। এটা এটা এখন এটাতে ঢুকে লাভ হবে না খুব খুব বেশি। তাহলে এটা আমাদের জন্য খুব জরুরি একটা সিগন্যাল। তো চলো না আমরা একটু দেখি এটা তাহলে। তাহলে আমরা স্টক নাওয়ার একজন বলছি স্টক নাওটা বের করতে, ওকে স্টক নাওটা আমরা তাহলে দেখি এখানের মধ্যে। ওকে, তাহলে আমরা হচ্ছে যে ভাই বলছি স্টক নাওটা কেমন সেট করে, যে স্ক্রিনারে যাবেন এখানের মধ্যে। ওকে, কই স্ক্রিনারে আসলাম, লোড হচ্ছে না কেন, এই যে। দেখেন, আমার সাথে সাথে এখানের মধ্যে যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে প্রথম একটা ইন্ডিকেটর নেন। সেটা হচ্ছে আপনি নিলেন হচ্ছে যে ইএমএ কত নিছি আমরা, হচ্ছে যে 50। হ্যাঁ, এমএ 50 এবং 200, রাইট? তাহলে এমএ 50 বসান। তারপরে আপনি হচ্ছে যে এরপরে অ্যাড করেন ক্রস ফ্রম বিলো। এখানে ইএমএ দেন 200। হ্যাঁ, টাইম রেজুলেশন দেন হচ্ছে 1 ডে অ্যাডজেসেন্ট। হ্যাঁ, দিয়া সার্চ করেন, দেখেন এরকম কোনটা পাচ্ছে, একটা পাচ্ছে সোনালিয়াস, একটা পাচ্ছে সোনালিয়াস এখানের মধ্যে, যে ইএমএ 50 200 কে ক্রস করছে। আচ্ছা, যদি দেখি আমরা এখানের মধ্যে ক্রস ফ্রম অ্যাবভ যদি দেখি যে কোনটা লং টার্মে খুব খারাপ অবস্থা চলতেছে, এরকম এখন একটা ওরকম
ও দেখাতে পারতেছেন এখানের মধ্যে। আচ্ছা, এই যে এখানে যেটা যাবেন, আমি ব্যাকে যাই, এই যে ক্রিয়েট নিউতে আসবেন। এখানে অ্যাড ফিল্টারের মধ্যে আপনি নেন, এখানের মধ্যে লেখেন ইএমএ দেন, এখানের মধ্যে এই নেন, এখানের মধ্যে এই যে ইএমএ, হ্যাঁ, ইএমএ নেন, এগুলো 50, হ্যাঁ, এ নেন 50। এখানের মধ্যে আমরা দিব ক্রস ফ্রম বিলো, রাইট? তারপরে এখানে নেব আবার ইএমআই, নিলাম আবার ইএমআই, এখানের মধ্যে ইএম ভ্যালু দিব 200, 100%, সার্চ দিলাম। বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন কিনা এবার বলেন যে কেমনে বের করবেন? তবে এখন ধরেন আপনি সোনালী আজকে কিনবেন এখানের মধ্যে, আমাদের কথা মতো সোনালী আজকে বলছিলাম যে এগুলো হচ্ছে যে আপনি এগুলো যদি মিলান দেখবেন যে এইটা হচ্ছে আপনি আসলে মেবি আপনি হয়তো কিনবেন না, কারণ এখানে আপনার হয়তো সব কিছু পছন্দ হবে না এখানের মধ্যে। আচ্ছা, আমরা লঙ্কা বাংলা দেখি তো এখানের মধ্যে, তাহলে আমরা যে কোনো শেয়ারের ক্ষেত্রে এটা এখানের মধ্যে লঙ্কা বাংলা ফ্রিতে দেখতে পারবেন একটা শেয়ার কোনটা কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, স্টক নাতে পয়সা দিয়ে দেখতে হবে। তাহলে এখানে কেমনে বের করবেন? ধরুন আপনি এই শেয়ারটা দীর্ঘমেয়াদে ঢুকবেন কিনা, আমরা হচ্ছে এখানে একজন বলছে যে আচ্ছা বেক্সিমকোর মধ্যে, বেক্সিমকোতে এখনো ফ্লোর প্রাইস আছে, যে ফ্লোর প্রাইস আছে এখন এটা অ্যানালাইজ করা যাবে না। এটা বেক্সিমকো ফার্মা দেখি তো আমরা এখানের মধ্যে বিএক্স ফার্মা দেখি, এর মধ্যে ফ্লোর প্রাইস আছে অলরেডি, ওটা আপনি অ্যানালাইজ করতে পারবেন না। ওটা এই অ্যানালাইসিস গুলো করার জন্য আপনার যে জিনিসটা লাগবে, মার্কেটটা ফ্রি থাকা লাগবে, কোনো ফ্লোর প্রাইস এই ধরনের জিনিস থাকলে ওখানে কোন রকম অ্যানালাইসিস কিছু কাজ করবে না সেক্ষেত্রে। ওকে, আমরা এখানে যদি দেখি তাহলে আপনি লেখেন ইএমএ, হ্যাঁ, তাইলে এই মুভিং এক্সপোনেনশিয়াল একটা নিলেন, আরেকটা নিলেন, হ্যাঁ। আচ্ছা, আমি একটু আপনাদের জন্য একটু জুম করে দেখাই, আপনি ফ্রিতে কেমনে দেখবেন। ওকে, এই দুটোই আমি নিছি, একটা হলো 9, এটার আমি এডিট করে ইনপুট করে দিলাম 50, হ্যাঁ, এটাকে আমরা করলাম হচ্ছে যে স্টাইল করলাম হচ্ছে যে নীল। ওকে, এটা নীল একটু মোটা করে দেই, এটা নীল করলাম। ওকে, আচ্ছা, এইবার এটা আরেকটা করে দিই 50, এই ইনপুটে যান, এই লেংথে করে দেন 50, এটা করে দেন লাল। ওকে, এটা করে দিলাম লাল, একটু মোটা করি আমি। ওকে, এই সরি, এটা 200, এটা তো 50 একটা করছি, সরি, এটা করবো 200, 200 একটা। ওকে, তাহলে দেখেন এখানের মধ্যে, তবে এটা অনেক স্লোলি হচ্ছে যে কাজ করবে। তারপরে দেখেন এটার মধ্যে, এই যে আমরা যে বলতেছি যে বেক্সিমকো ফার্মা, এটা হচ্ছে যে আমাদের, তাহলে দেখেন এখানের মধ্যে আমাদের নীলটা কোনটা বলেন তো? নীলটা কোনটা? নীলটা হচ্ছে ইএমএ 50, লালটা কোনটা? ওটা হচ্ছে ইএমএ 200। তাহলে এখন এই যে আমরা যে বলছি বেক্সিমকো ফার্মা এটা প্রাইস অনেক কমবে, এখন কেমনে জিনিসগুলো বলা হয় এবার কি বুঝতে পারছেন? মাথার মধ্যে ঢুকছে জিনিসটা? আমরা যে বলি এটা প্রাইস আরো নিচে যাবে, অনেক নিচে যাবে, এটা প্রাইস আসলে এখান থেকে অনেক কমবে। এই জিনিসগুলো যে বলা হয় কেমনে বলে এই জিনিসগুলো, এগুলো বলার পিছনে তো লজিক আছে। তবে শুধু এটা না, আরো অনেক কিছু এখানে, অনেক তার পরিস্থিতি, তার আদার্স ফ্যাক্টর দেখা হয়, শুধু একটা না, আরো অনেক কিছু দেখা হয়, তার মধ্যে এটা হলো একটা। এটা বুঝতে পারছেন তাহলে? ওকে, গুড। দেখেন এটা হচ্ছে যে নীলটা হচ্ছে এখান থেকে কি কন্টিনিউয়াস নিচের দিকে নামতেছে এটা, হ্যাঁ, হ্যাঁ, দেখেন এটা হচ্ছে এখন, তবে এটা অনেক স্লোলি হচ্ছে যে ইন্ডিকেটরটা মুভ করে এটা। এখন আপনি বলবেন যে ভাই এরকম হইলে তো হচ্ছে যে এত কিছু যদি বোঝা যাইতো, এগুলোকে 100% একুরেটলি কি বোঝা যাবে? না, এখানে মুভিং অ্যাভারেজ তো আপনার হচ্ছে ইনস্ট্যান্ট এখানে রেসপন্স করবেন, আপনার তো এখানের মধ্যে ইন্ডিকেটরটা ইনস্ট্যান্ট বের হবে না। এটা তো হচ্ছে যে অলরেডি ঘটনাটা ঘটে যাবে, ধরেন আপনার রিভার্সাল হয়ে যাবে, এখানে ট্রেন্ড রিভার্সাল হওয়ার পরে আপনি দেখবেন যে এখানে তখন প্লটে দেখতে পাবেন। তার মানে আপনার 100% হচ্ছে আপনি বুঝতে পারবেন না এখানের মধ্যে, ধরেন 90% বুঝতে পারবেন অ্যাটলিস্ট। যখন রিভার্স হয়ে যাবে তখন না আপনি দেখবেন যে এটা তখন উপর দিকে উঠতেছে ক্রস করে, বুঝছেন? এটা কি বুঝতে পারছেন? সাপোর্ট রেজিস্ট্যান্স বলবো আস্তে আস্তে, আজকে সেশনে বলতেছে না। এটা কারা কারা বুঝছেন বলেন একটু কমেন্টে লেখেন। আমরা হচ্ছে ধরেন মেরিকোর ক্ষেত্রে এটা লং টার্মে বিনিয়োগ করার ক্ষেত্রে, লং টার্মের ক্ষেত্রে এটা হলো লং টার্মের ক্ষেত্রে, এটা হলো শর্ট টার্ম না। তবে লং টার্মে বিনিয়োগ করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে 50-200টা দেখি। তো ভাই এই জিনিসগুলো পার্সোনাল, একজন এক কেউ ধরেন আপনার ইএমএ 50 হচ্ছে যে উপরে না উঠলে কিনে না, ইএমএ 30 দেখে। কিন্তু 50 এবং 200 এর যে ক্রস এটা বলে গোল্ডেন ক্রস এবং ডেথ ক্রস। আনান ভাই বুঝতে পারছেন, হাসান ভাই বুঝতে পারছেন, রাকিবুল ভাই বুঝতে পারছেন, ইমতিয়াজ ভাই বুঝতে পারছেন, আর
তহিদুল ভাই বুঝতে পারছেন? নারী শিক্ষার্থী কেউ বুঝতে পারে নাই আজকে? এই যে উজ্জ্বল ভাই বুঝতে পারছেন। আর এগুলো নিজেরা প্র্যাকটিস করতে হবে। মানে এখানে তো আমি জাস্ট আপনাদের হয়তো ইন শর্ট দেখা দিচ্ছি আপনি কিভাবে করবেন, বের করবেন। আপনি যেহেতু প্র্যাকটিস না করলে তো এগুলো আয়ত্ত আসবে না। প্রচুর প্র্যাকটিস করতে হবে। যখন আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনি ধুমধাম বের করে ফেলতে পারতেছেন। কমল ভাই বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। নারী শিক্ষার্থী একজনও বুঝতে পারে নাই। ফয়সাল ভাই বুঝতে পারছেন। ওকে। তাহলে এটা হচ্ছে আমরা যারা চাকরি করি বা আমরা যারা ছাত্র তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা লং টার্মে কোন একটা সেটা ঢুকবো কিনা এইটা দিয়ে বের করবো আমরা। ম্যাকডি হচ্ছে যে মেইনলি যারা শর্ট টার্মে যারা হচ্ছে ট্রেড করে যে আজকে কিনবে 5-6 দিন পর বেচবে বা একসাথে বেচবে, মেইনলি ওদের জন্য। ওকে। ডেথ ক্রস মানে হচ্ছে এটার প্রাইস হচ্ছে আরো কি আরো আরো কমবে, এটার প্রাইস আরো কমবে। এখন আমরা কি এটা দিয়ে কি 100% আমরা কি একুরেটলি ফোরকাস্ট করতে পারবো? দেখেন, মেরিকো তার সবচেয়ে লোয়ার যে বর্ডার সেটা টাচ করে উপরে যখন উঠবে, আমরা এই গ্রাফটা তারপরেই দেখবো আমরা চার্ট আগে হচ্ছে যে জেনারেট হয় নাকি প্রাইস আগে মুভ করে, কোনটা বলেন তো? প্রাইস মুভমেন্ট আগে নাকি চার্ট আগে হয় জেনারেট? কোনটা আগে হয়? যেহেতু চার্টটা পরে জেনারেট হয় সেই জন্য আপনার ট্রেন্ড রিভার্স হইলে পরে তখন আমরা এটা এখানের মধ্যে প্লট করতে দেখবো। তার মানে আপনি 100% হচ্ছে বটম আপনি বুঝতে পারবেন না এখানের মধ্যে, কারণ বটম রিভার্স হওয়ার পরে আপনার এই চার্টটা জেনারেট হবে। ধরুন আপনি 80% বা 90% পর্যন্ত ক্লোজ যেতে পারবেন। ওকে, 80 বা 90% পর্যন্ত ক্লোজ হবে, আপনাকে 100% ক্লোজ হওয়া পসিবল না, কারণ আপনার তো এটা তো পরে জেনারেট হয় চার্টটা। ওকে, এখন এখানে কিছু ব্যাপার আছে। যেমন ম্যাকডিলানের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে জাস্ট টাচ করতেছে এরকম অবস্থা, আমরা বুঝি যে না এটা মনে ক্রস করে ফেলবে। আবার সবসময় আবার কিন্তু মিলে না। ওকে, এখন যারা হচ্ছে যে 100% টেকনিক্যাল ইন্ডিকেটর মেনে চলে ওরা একদম রিভার্স হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এবার আছে না একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা একদম আজকে ক্লাসের শেষের দিকে চলে আসছি, আমরা একদিনে বেশি কিছু পড়বো না, নাহলে পরে আমরা আবার ক্লাস লাগিয়ে ফেলবো। হ্যাঁ, চার্ট হলে রিফ্লেক্ট হিস্টোরিক্যাল ডাটা, চার্ট তো পরে জেনারেট হয়। এই জন্য আপনি একদম 100 ধরেন আপনার মেরিকো তো 2100 থেকে ধরেন হয়তো মুভ করলো, 2100 কিন্তু আপনি চার্টটা বুঝতে পারবেন, হয়তো 2150 এসে বুঝতে পারবেন আপনার। ওকে, এখন আছেন আরএসআই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপনি ইন্ডিকেটর, শর্ট টার্ম লং টার্ম দুটার জন্যই। শর্ট টার্ম লং টার্ম দুটার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ইজ এ পপুলার টেকনিক্যাল ইন্ডিকেটর ইউজড ইন স্টক মার্কেট অ্যানালাইসিস টু মেজার দ্য স্পিড এন্ড চেঞ্জ অফ প্রাইস মুভমেন্ট। এখন আরএসআই কতর উপরে? আরএসআই হচ্ছে যে একটা মোমেন্টাম অসিলেটর, যেটা 0 থেকে 100 পর্যন্ত একটা স্কেলে মাপা হয়। তো 0 থেকে 100 পর্যন্ত মাপে আমরা কি বুঝতে পারি? আমরা কোন একটা স্টকের আরএসআই ভ্যালু যদি 70-র উপরে যদি উঠে যায় তখন আমরা বুঝতে পারি এই স্টকটা ওভারবট, প্রচুর লোকজন এটা কিনে ফেলছে, প্রচুর লোকজন এটা কিনে ফেলছে। আচ্ছা, প্রচুর লোকজন যদি কিনে তার মানে এটা প্রাইস অলরেডি অনেক বেড়ে গেছে না? অলরেডি অনেক বেড়ে গেছে। তার মানে আরএসআই 70-র যত উপরে যত উঠতে থাকবে আমরা বুঝবো যে ভাই এটা বিক্রি করার সময় গেছে, এটা বিক্রি করে দিতে হবে। 90-র উপরে উঠলে তো খুবই রিস্কি, 80-র উপরে উঠলে আমরা চিন্তা করতে হবে ভাই এটা এখন বিক্রি করতে হবে আমরা। আর যদি কোন একটা স্টকের আরএসআই যদি বিলো 30 থাকে তাহলে আমরা বুঝবো এটা ওভার সোল্ড, তার মানে সবাই এটা বিক্রি করে দিয়েছে এটা, তার মানে এটার প্রাইস এখন এটা খুবই কম। আরএসআই 30-র নিচে থাকা মানে হচ্ছে এই স্টকটার প্রাইস অনেক কম এবং এটা হচ্ছে যাদের কাছে ছিল বেশিরভাগ গুলো সেল করে দিয়েছে, সুতরাং এটা আন্ডার ভ্যালুড অবস্থা আছে, এটা আমরা কিনতে পারি, এটা পোটেনশিয়াল বাইং অপরচুনিটি। চলেন আমরা দেখি তো আরএসআই দেখে কি করি, আরএসআইটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ওকে, মেরিকো থাকুক এখানের মধ্যে, আমরা ওটা বাদ দিই, এটা বাদ এটা বাদ, আমরা শুধু দেখি মেরিকোর ক্ষেত্রে তার আরএসআই একটা দেখি এখানের মধ্যে। আরএসআই লেখেন আরএসআই। ওকে, দেখি তো আমরা এখানের মধ্যে, দেখেন তো আরএসআই যখন এখানে যখন ছিল এটার কত ছিল আরএসআই? ও মাই গড, 10-এ নামছে আরএসআই। তার প্রাইস কত ছিল তখন? 2000 টাকা ছিল। তাহলে আরএসআই যখন 10-এ নামছে ওই অবস্থায় যে কিনতে পারছে, সে যখন আরএসআই যখন 80-তে উঠলো, এই যে দেখেন আরএসআই যখন 77 বা 80-তে 80 কাছাকাছি যখন উঠছে, প্রাইস কত এখানের মধ্যে? প্রাইস তখন 2300। তাহলে সে প্রফিট করতে পারছে না? আবার আরএসআই যখন এই যে আরএসআই যখন কমতেছে, যখন এই কমে যখন এখানে আসছে আবার কিনছে, এখানে ওটা বিক্রি করে দিছে। হ্যাঁ? এখন কি অবস্থা দেখেন, এখন আরএসআই এর অবস্থা হচ্ছে যে এখানে হচ্ছে আরএসআই এখন আরএসআই 48। তার মানে মোটামুটি এটার হচ্ছে একটা নিউট্রাল জায়গায় আছে। আরএসআই যখন 30 এর নিচে যখন নামবে, এই আরএসআই 30 এর লাইন, এটা 30 এর নিচে যখন নামবে তার মানে বুঝতে হবে এটা এখন আমাদের কেনা যাইতে পারে। আরএসআই যখন 70-র উপরে উঠে যাবে তার মানে এটা রিস্ক হয়ে গেছে, এখন বিক্রি করে দিতে হবে, প্রাইস অনেক বেড়ে গেছে। আরো দু একটা দেখি তো, ধরুন এলএচবিএল, লাফার্জ দেখি তো। লঙ্কা একটা অসুবিধা হচ্ছে যে ওদের এখানের মধ্যে
রিলোড দেওয়া যায় না। আমরা দেখি যে LSBL লাফার দেখি দেখি লাফারদের আর আছে কি অবস্থা, এখন এটা কেনার মতো অবস্থা আছে কিনা আমাদের ইন্ডিকেটরের মধ্যে। দেখি তো আমরা RSI, হ্যাঁ দেখি তো তাহলে কত আছে RSI। অনেক কম এখন, 37 RSI। ওকে, তার মানে এটার প্রাইস মোটামুটি কমই আছে। RSI যখন এখানে যখন ছিল, যখন 25 ছিল, তখন প্রাইস কত ছিল? প্রাইস ছিল তখন 54 টাকা। RSI একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। আর এটা কি ওভারবট নাকি ওভারসোল্ড, এটা বোঝার জন্য। এখন আমরা দেখি তো, আমরা স্টক নাও থেকে একটু বের করব যে RSI 30 এর নিচে কারা কারা আছে, একটু বের করে যদি দেখি আমরা। এখানে নাই RSI 30 এর নিচে যেগুলো আছে, দেখি কি কি আছে। দেখেন অনেকগুলো আছে 30 এর নিচে। 30 এর নিচে থাকলে সবগুলো কিনবো নাকি? না, 30 এর নিচে থাকলে তো কিনবো না আমরা। আমরা এখানের মধ্যে আমরা আরো অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করে দেখবো। হ্যাঁ, শুধু একটা ইন্ডিকেটর দিতে আমরা বিবেচনা করি না, এটা ওয়ান অফ দ্য ইন্ডিকেটর। তাহলে 30 এর নিচে যেগুলো আছে এখানের মধ্যে দেখি তো একটা ভালো কিছু আছে কিনা। বিবিএস কেবল, বেক্সিমকো, বিএসআরএম দেখি তো। বিএসআরএম লিমিটেড ব্যবসা মানে ভালো যাচ্ছে না। আচ্ছা, 30 এর নিচে যে এখানের মধ্যে ভালো কোনটা আছে কিনা দেখি। আইবিপি, ইন্ট্রাকো, কেয়া কসমেটিক, কেপিসিএল, লুব্রেপ, মালেক, ভালো একটা দেখতেছি না। ওরিয়ন ফার্মা, পেনিনসুলা, ভালো একটাও দেখতেছি না। তাহলে এখন ভালো তেমন কোনটা নাই। আর 30 নিচে আগে ছিল, এগুলো ছিল, ওগুলো বেড়ে গেছে, একটা নাই। আচ্ছা, 30 নিচে ভালো তেমন কোনটাই নাই। একটা সময় আপনার হচ্ছে যে ভালো ভালো গুলো RSI 30 এর নিচে আসছিল। এখন যেগুলো আছে RSI 30 এর নিচে, এখন কেউ যদি বিশ্বাস করেন যে ঠিক আছে বিএসআরএম একটু ফাইট করতেছে, ওরা মেবি ওদের হয়তো ব্যবসা সামনে হয়তো ভালো হবে, ওরা একটু আপনার হচ্ছে যে লোন টোনে ঝামেলা আছে, তবে ওদের ক্যাশ ফ্লো বেশ ভালো এখানের মধ্যে। ইপিএস আগের বছরের চেয়ে বাড়ছে, এখানের মধ্যে 9 টাকা ছিল, এখন 15 টাকা হয়েছে। ক্যাশ ফ্লো বাড়ছে, এখানে 11 টাকা ক্যাশ ফ্লো বাড়ছে, ভালো ডিভিডেন্ড মনে দিবে। RSI খুবই কম কম আছে, RSI সেটার এখন 17। তার মানে এখন যদি কি বিএসআরএম যদি কিনে, তাহলে মোটামুটি যদি 1-1.5 মাস ওয়েট করতে পারে, এটা প্রাইস বাড়বে ফর শিওর। বুঝতে পারছেন? এখানে RSI 30 এর নিচে কিন্তু অনেকগুলো আছে, কিন্তু আমরা একটা মাত্র পাইছি মোটামুটি, সেটা বিএসআরএম ছাড়া আর কোনোটা এখানে ভালো নাই। একটা আছে বিএসআরএম ভালোর মধ্যে, আর একটা ভালো নাই। এই বুঝতে পারছেন সবাই? ইসলামী ব্যাংক দেখি তো, ইসলামী ব্যাংকের কথা যে বললাম, এটা বিক্রি করে দেওয়া উচিত। কেন বিক্রি করে দেওয়া উচিত একটু দেখি আমরা। ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক আজকে মনে বুঝতেছেন না আপনারা। আইবিবিএল কই, ইসলামী ব্যাংক কই, ইসলামী ব্যাংক, এই যে ইসলামী ব্যাংক। দেখি তো ইসলামী ব্যাংক RSI কত। দেখেন ইসলামী RSI কত উঠছিল দেখছেন? 89 উঠছিল। তো 89 যখন উঠছিল বিক্রি করে দেওয়া উচিত ছিল না? ধরেন এখন একদিন ধরে রাখছে, মানে RSI আবার কমতেছে, তার মানে প্রাইস আরো সামনে কমতে পারে। ক্লিয়ার? আয়শা নাজনীন বুঝতে পারছেন? ওকে, আমরা একজন নারী শিক্ষার্থী পেলাম যিনি বুঝতে পারছে। আব্দুল হান্নান ভাই বুঝতে পারছেন, আবির ভাই বুঝতে পারছেন, আর কি বুঝতে পারছেন বলেন? RSI বুঝতে পারছেন কারা কারা বলেন? কারা কারা RSI টা বুঝতে পারছেন? হাবিব ভাই বুঝতে পারছেন? আপনি বিএসআরএমটা 1-2 মাস পরে মিলিয়ে দেখেন, RSI লোকে মিলাই দেখেন যে RSI যে ওটা যে আমরা যে বের করলাম, যেটা প্রাইস খুবই মনে হচ্ছিল এটা আমাদের হচ্ছে যে ওভারসোল্ড। হ্যাঁ, 1-2 মাস পরে যখন মিলাবেন, তখন যখন প্রাইস বাড়বে তখন বুঝতে পারবেন যে আসলে তো জিনিসটা। আপনার পেপার ট্রেডিং করবেন। পেপার ট্রেডিং মানে হচ্ছে আপনি ওই খাতার মধ্যে ট্রেডিং করবেন। এই ইন্ডিকেটর গুলো প্র্যাকটিস করার জন্য বেস্ট হচ্ছে আপনারা এক্সেল শিট বানাবেন বা খাতা বানাবেন। হুম, তো ডায়েরির মধ্যে নিজের পেপার ট্রেডিং করবেন। পেপার ট্রেডিং কি বুঝছেন? পেপার ট্রেডিং মানে হচ্ছে একটা খাতা বা এক্সেল শিট বানাবেন। হ্যাঁ, ওখানে মধ্যে তারিখ দিবেন যে আজকে 26 সেপ্টেম্বর আমি বিএসআরএম কিনছি। বিএসআরএম আমি কিনেছি 1000 পিস বিএসআরএম কিনেছি 89,000 টাকা দিয়ে। বাই রিজন, বাই রিজন, লো RSI, লো RSI, ফান্ডামেন্টাল স্ট্রং, ইপিএস ইনক্রিজ, ফ্রি ক্যাশ ফ্লো বাড়ছে। এরপর আপনি 1-2 মাস পরে দেখলেন ওটা প্রাইসটা কত, আপনি নিজেকে নিজে স্কোর দেন, তাহলে আমি RSI বেস যদি ট্রেডটা যদি সত্যি সত্যি যদি করতাম, তাহলে আমার এত টাকা লাভ হইতো। এইভাবে নিজের কনফিডেন্সটা বাড়াবেন। ওকে, এটা হলো পেপার ট্রেডিং। মানে নিজে নিজে প্র্যাকটিস করবেন আপনি। মানে আপনি ওই যে আর কি, আমরা বাচ্চারা পুতুল খেলে না, মানে আপনি মনে মনে ব্যবসা করবেন আর কি, পেপার ট্রেডিং করবেন। করে খাতার মধ্যে এরকম আপনি লিখে রাখবেন 26 টাকা আমি এটা কিনছি, এটা বা এক্সেল শিট বানাবেন। শিটলে আপনি কোনটা কোন লজিকে কিনছেন
ওখানে করলেন, লিখে রাখলেন এখানের মধ্যে, 1-2 মাস পরে মিলে দেখলেন যে আপনার যে যুক্তি কিনছেন আপনার যুক্তিটা কাজে লাগছে কিনা। এটা আপনার কনফিডেন্স বুস্ট করবে, এটা আপনার কনফিডেন্সটা বুস্ট করবে। তো সত্যি সত্যি আপনি এইসব জিনিস কাজে লাগে একদিন আপনি কিনে ফেলতে পারবেন। ওকে, ক্লিয়ার? এখন আসেন ভাই, আমি এরকম অনেকগুলো দেখছি যে আরএসআই 85-এর উপরে কিন্তু প্রাইস তো কমে নাই, উল্টো প্রাইস আরো কন্টিনিউসলি বাড়তেছে। এরকম কি হইতে পারে? হ্যাঁ, আমি যেগুলো এগুলো পেইড ভার্সন ভাই। মুহাম্মদ ভাই, এটা পেইড ভার্সন। আমি যেগুলো দেখাচ্ছিলাম এটা পেইড ভার্সনে। এখন বলেন তো 2 আর 2 যোগ করলে 4 না হবে 5 কখন হবে? এটা কখন হবে 5? 2 আর 2 যোগ করলে 5 হবে কখন? হইতে পারে না 5? 2 + 2 = 5 হইতে পারে কিনা বলেন? কখন হইতে পারে? ভুল করলে। তাইলে একটা স্টকের এখন ইসলামী ব্যাংক এখন হচ্ছে যেন 64 টাকা, আরএসআই কিন্তু অনেক বেশি। হইতে পারে ইসলামী ব্যাংক 80-90 টাকা হয়ে যেতে পারে এখান থেকে। কেন বলেন তো? কারণ মেবি এটার ভিতরে মামু ঢুকছে, হইতে পারে। সামবডি এখানে ম্যানিপুলেট করতেছে এখানের মধ্যে। মামু ঢুকলে এখানে কোনো এগুলো কোনো অ্যানালাইজ কাজ করবে না সেক্ষেত্রে। আরএসআই 85-90 কিছু আসে যায় না, এটা প্রাইস বাড়তে থাকবে। মামুরা সিদ্ধান্ত নিবে যে এটা কি করবে, এটা কিভাবে করবে এটা। কিন্তু সেক্ষেত্রে আমজনতা হিসেবে আপনি কি করবেন? আমজনতা হিসেবে আপনি রিস্ক নিবেন না। আপনি কি মামুদের সাথে আপনি ওদের সাথে পারবেন না? আপনি রিস্ক কেন নিবেন? দেখছেন আরএসআই 85-90 হয়ে গেছে, আপনি তাহলে খামাখা আপনি বসে থাকবেন কেন? বুঝতে পারছেন? আবার কোন স্টকে যদি ফ্লোর প্রাইস থাকে, ধরেন এখন হচ্ছে বেক্সিমকোর মধ্যে ফ্লোর প্রাইস আছে, যেটা প্রাইস এর নিচে নামতে পারবে না, 115 নিচে নামতে পারবে না। সেজন্য ওখানে আপনার এই ইন্ডিকেটর গুলো ইউজ করে লাভ হবে না, কারণ ওটা তো প্রাইসের নিচে নামতে পারবে না। ওটা তো আর্টিফিশিয়ালি ফ্লোর প্রাইস দিয়ে রাখা হয়েছে। ফ্লোর প্রাইস তুললে তখন আপনি অ্যানালাইজ করতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে যে হাবিব ভাই বলছে রেনাটার কি অবস্থা, তাহলে রেনাটার উপরে আপনি তাহলে অ্যানালাইজ করবেন এই জিনিসগুলো। আপনি অ্যানালাইজ করেন, এগুলো করে বের করেন। তো আজকে আমরা হচ্ছে যে আজকে শেষ আমাদের টার্ম, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটা স্টকে ইন্ট্রিনসিক ভ্যালু কি জিনিস। একটা স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু দিয়ে আমরা এই স্টকটা লং টার্মে কিনবো নাকি কিনবো না এটা আমরা বের করতে পারি। তাহলে আমার কিনলে কি পরিমাণ প্রফিট হইতে পারে এটা আমরা বের করতে পারি। তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে একটা শেয়ারের ট্রু অর ইনহেরেন্ট ভ্যালুটা কত হওয়া উচিত, এটা ইন্ট্রিনসিক ভ্যালু। আমরা যদি দেখি তার কারেন্ট মার্কেট প্রাইস ইন্ট্রিনসিক ভ্যালু চেয়ে কম, তার মানে বুঝতেছি এটা আন্ডার ভ্যালু, এটা আমাদের কেনা উচিত। আর যদি দেখি এটা ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে হয়তো 50 টাকা, কিন্তু এটা মার্কেট রেট হচ্ছে হয়তো 100 টাকা, আমরা খবরদার এটার ভিতরে আমরা ঢুকবোই না, কারণ এটার মধ্যে ঝামেলা আছে। কিন্তু যদি দেখি এটা ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে যে 400 টাকা, মার্কেটে পাওয়া যাচ্ছে এটা 200 টাকায়, আমি অবশ্যই এটা কিনবো, কারণ সামনে এটা অনেক ভালো করবে। ইন্ট্রিনসিক ভ্যালু বের করার জন্য অনেকগুলো টেকনিক আছে। তার মধ্যে যে শেয়ারগুলো, এটা ওয়ারেন বাফেট টুল, রাইট? তাসিন ভাই বলছেন এটা ওয়ারেন বাফেট টুল। ওয়ারেন বাফেট হচ্ছে আমরা আগে যেগুলো বলছি ম্যাকডি, আরএসআই, এগুলো ওয়ারেন বাফেট দেখে না। দেখেন বিনিয়োগের ক্ষেত্রে এখানের মধ্যে পুরো জিনিসটা হচ্ছে এক একজনের দর্শন এক এক রকমের, এক একজন এক এক দর্শনে বিনিয়োগ করে। আমি পার্সোনালি ওয়ারেন বাফেটের কথাবার্তাগুলো ফলো করি যে উনি আসলে কি করতেছে, ওনার চিন্তা ভাবনাগুলো কি, কারণ ওটা হলো আমার লেস স্ট্রেসফুল। এত ওয়ারেন বাফেটের থিওরি অনুযায়ী চললে আপনি বেশি কষ্ট করতে হবে না, শুধু আপনার মনটা কন্ট্রোল করতে হবে, এত অঙ্ক করা লাগবে না। ওনার সিস্টেমটা সবচেয়ে ইজি, সিম্পল সিস্টেম। উনি দেখে একটা শেয়ারের দাম 500 টাকা হওয়া উচিত, দাম হলে 200 টাকা, উনি এটি কিনে ফেলবে। হ্যাঁ, তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু অনুযায়ী আমরা যদি কোনো শেয়ার যদি কিনি, আমাকে হয়তো অপেক্ষা করতে হবে অনেক দিন, কিন্তু এখান থেকে আমি গেইনার হইতে পারবো ফর শিওর, কিন্তু অপেক্ষা করা লাগতে পারে অনেক। এখন ইন্ট্রিনসিক ভ্যালু বের করার জন্য অনেকগুলো মেথড আছে, অনেকগুলো টেকনিক আছে। তার মধ্যে যেই শেয়ারগুলো রেগুলার ডিভিডেন্ড দেয়, তাদের রেগুলার ক্যাশ ফ্লো আছে, সেই শেয়ারগুলোর ইন্ট্রিনসিক ভ্যালু বের করার জন্য ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড ব্যবহার করা হয়, যাকে বলা হয় ডিসিএফ মেথড। এখন ডিসিএফ মেথডে আপনার ইন্ট্রিনসিক ভ্যালু বের করার জন্য আপনি ওয়েবসাইটে সার্চ দিলে অনেকগুলো ক্যালকুলেটর পাবেন। সেই ক্যালকুলেটরের মধ্যে আপনি ওই শেয়ারটার তার গত 5 বছরের অ্যাভারেজ রেভিনিউ কত ওটা বসাইলেন, ওটা ডিসকাউন্ট রেট কত বসালেন। ডিসকাউন্ট রেট মানে হচ্ছে ওই অবস্থায় ওই দেশের বন্ড রেট বা ইন্টারেস্ট রেটটা কত, ওইটাকে বলা হয় ডিসকাউন্ট রেট। তো বাংলাদেশে বর্তমানে আপনার হচ্ছে যে ডিসকাউন্ট রেট কত, বন্ড রেট 12% প্লাস, তাই না? 12% প্লাস। এখানের মধ্যে ডিসকাউন্ট রেটটা থাকে হচ্ছে আপনার ডিনোমিনেটর হিসেবে। তার ফলে ডিসকাউন্ট রেটটা যত বেশি হবে সেই ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালুটা কম থাকবে না বেশি থাকবে। ধরেন আমি এখানে কোয়েশ্চেন পুরোটা লিখতেছি না, ধরেন ইন্ট্রিনসিক ভ্যালু বের করার জন্য আমার এখানের মধ্যে নিউমারেটরের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর রাখলাম।
আর হলো ডিসকাউন্ট রেট আমাদের ডিনোমিনেটরের মধ্যে থাকলো আমাদের এখানের মধ্যে। হ্যাঁ, তাহলে ডিসকাউন্ট রেট যদি বেশি থাকে সেক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু গুলো বেশি হয় না, বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে বাংলাদেশে বর্তমানে বন্ড রেটটা ইতিহাসে সর্বোচ্চ লেভেলে আছে। ইতিহাসে যেহেতু সর্বোচ্চ লেভেলে আছে, তাহলে সেক্ষেত্রে স্টক মার্কেটের অবস্থা কি হবে? তাহলে অধিকাংশ শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালুটা কম থাকবে, কারণ বড় বিনিয়োগকারীরা, ইনস্টিটিউট গুলো, সে শেয়ারে বিনিয়োগ না করে সে এখন বন্ড কিনবে, কারণ বন্ডে ওর অনেক বেশি প্রফিট আসবে, সে বন্ড কিনবে এখন। তাহলে যতদিন পর্যন্ত আমাদের বন্ড রেট না কমবে ততদিন পর্যন্ত স্টক মার্কেটে ক্যাশ ফ্লো আসবে না। সিম্পল বিষয়। কিন্তু এখন অনেকে এত কান্নাকাটি করে শেয়ার মার্কেটের অবস্থা কেন, এই অবস্থা কেন, মানে কত কান্নাকাটি। আসলে ওরা খুব নর্মাল জিনিসপত্র চিন্তা করতেছে না। আমার বন্ড রেট এখনো 12% প্লাস, তাহলে বন্ড রেট 12% প্লাস হচ্ছে, নিচে না নামলে আপনার শেয়ার মার্কেট এখানের মধ্যে ক্যাশ ফ্লো করতে আসবে বা লিকুইডিটি তো আসবে না এখানের মধ্যে। সবাই তো বন্ড কিনে বসে আছে বড় বড় ইনস্টিটিউট গুলা, তাহলে ও তো শেয়ার মার্কেটে আসবে না। কান্নাকাটি করলে কি ওখানে আসবে? ও তো আসবে না, ও তো চিন্তা ভাবনা করে বন্ডে থাকবে সে। তাহলে যখন আমরা বন্ড রেটে 12% চেক কমতে শুরু করবে তখন আমরা শেয়ার মার্কেট লিকুইডিটি দেখতে পাবো, তখন দেখবো এখানের মধ্যে বুম গুলো, তখন বুঝতে পারবেন বন্ড রেট 12% থাকলে কেউ স্টক আসবে না, সে ওই বন্ড কিনবে সেখানে মধ্যে যায় যায়, কারণ সে 12% কনফার্ম পাচ্ছে, সে স্টক মার্কেটে কেন আসবে? ওকে, এখন ডিসিএফ মেথডে আমরা হচ্ছে যে কোনো শেয়ার ইন্ট্রিনসিক ভ্যালু বের করার জন্য এত অঙ্ক আমাদের করার কি সময় আছে? এখন কারো যদি টাইম থাকে সে আপনার হচ্ছে যে ডিসিএফ মেথডে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেটর আছে অনলাইনে, সেখানের মধ্যে সবগুলো ভ্যালু বসে বসে করতে পারবে। এখন আমরা যারা ব্যস্ত লোক তারা আমরা কি করি, অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট ইউজ করি। যেমন আমি একটা ওয়েবসাইট ইউজ করি, গুরু ফোকাস। হ্যাঁ, আমি একটু দেখাই। আমি হচ্ছে যে ইন্ট্রিনসিক ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু, আচ্ছা শুধু দেখি ইন্ট্রিনসিক ভ্যালু। হ্যাঁ, ভ্যালু ইনভেস্টোপিডিয়াতে, আচ্ছা আমি গুরু ফোকাসে যাই। গুরু ফোকাস, গুরু ফোকাস হলে আমাদের ওকে। আচ্ছা, এখানের মধ্যে আমি লিখলাম, এখানের মধ্যে লিখলাম যে সে স্কোয়ার ফার্ম, হ্যাঁ স্কোয়ার ফার্মা ডিসে ভ্যালুয়েশন, মনোযোগ দিয়ে শুনেন এটা, কারণ হচ্ছে এটা আমার পেইড টুলস, আপনার ফ্রিতে আমি দেখাই দিচ্ছি এখানের মধ্যে। তাইলে ওরা ডিসিএফ মেথডে, হ্যাঁ অনেক মডেল আছে, রিভার্স ডিসিএফ মেথড আছে এখানের মধ্যে, কেমন বের করছে এখানের মধ্যে পুরো জিনিসটা আপনি এখানের মধ্যে অ্যানালাইজ দেখতে পারবেন। এখন ওর হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে, হ্যাঁ এখানে আপনি নিজে অঙ্ক করে করে বের করতে পারবেন এখানের মধ্যে। ওকে, ওরা এখানের মধ্যে যেসব ইন্ডিকেটর ইউজ করছে এখানের মধ্যে সব বলে দিচ্ছে যে কোনটা কোনটা ইউজ করছে ওরা, এখানে এখানের মধ্যে ওরা আপনার হয়ে অঙ্কটা করে দিচ্ছে। এখানে তাহলে ফেয়ার ভ্যালু কত দেখাচ্ছে এখানের মধ্যে? 438 টাকা। আচ্ছা, এখানের মধ্যে গ্রুপ ফোকাস আবার যা বলতেছে সবগুলো আবার কারেক্ট এরকম না বিষয়টা। এখানে গ্রুপ ফোকাস এক ধরনের টুলস ইউজ করতেছে, আপনি অন্য টুলস ইউজ করতে পারেন, বাংলাদেশে আরো অনেক অনেক রকমের বের করে। হ্যাঁ, আপনি চাইলে ওরা যে ক্যালকুলেটর ইউজ করছে এখান থেকে এই এক্সেলটা ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে দেখতে পারবেন ওরা কি ভ্যালুগুলো কিভাবে কি নিচ্ছে। তাহলে গ্রুপ ফোকাস ওরা স্কোয়ার ফার্মার ভ্যালুয়েশন করছে 438 টাকা। তাহলে আমি যদি এখন 230 টাকা যদি স্কোয়ার ফার্মার যদি কিনি, তাহলে আমি 47% মার্জিন অফ সেফটি পাচ্ছি। মার্জিন অফ সেফটি মানে হচ্ছে এখন যে ফেয়ার ভ্যালু, সেই ফেয়ার ভ্যালু থেকে কত পার্সেন্ট কম আছে এটার কারেন্ট প্রাইসটা, এটা বলা হয় আপনার হচ্ছে যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে কোন একটা শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু। কারণ স্কোয়ার ফার্মা এখন তার ইন্ট্রিনসিক ভ্যালু ধারে কাছেও নাই, অনেক কমে আছে। আমি গ্রামীণ ফোন দেখি তো তুমি, এটা অনেক আন্ডার ভ্যালুড অবস্থা আছে। এই জন্য আমি যে আমার এখানে যে বলি যারা ছাত্র ও স্কোয়ার ফার্মা ছাড়া কিছু কিনবে না, ও এত কাবিলগিরি করার দরকার নাই। স্কোয়ার ফার্মা একদিন স্কোয়ার ফার্মা দিয়ে অনেক কিছু অনেক অনেক গাড়ি বাড়ি করে ফেলতে পারবে সে, আর কিছু লাগবে না লাইফে। এই বুঝতে পারছেন যারা স্টুডেন্ট, যারা স্টুডেন্টদের আমি বলছি ভাই তুমি এত কাবিলগিরি করার দরকার নাই, তুমি শুধু স্কোয়ার ফার্মা কিনো, তোমার এত মহাকাবিল হওয়ার দরকার নাই। ওরা 10% দিছে, হ্যাঁ কোথায় আর একটু কম বেশি ক্ষেত্রে কই ওরা এখানের মধ্যে আমরা তাহলে আমরা 12% দিই, 369 টাকা আসবে সেক্ষেত্রে। 12.2 দিই এখানের মধ্যে, 2 দিই। ও থ্যাংক ইউ তমল ভাই, থ্যাংক ইউ তমল ভাই। এখানে আমি খেয়াল করি না ডিসকাউন্ট রেট কত ধরছে এখানের মধ্যে। রাজীব ভাই কোশ্চেন আমি আনসার দিচ্ছি, রাজীব ভাই আসতেছে, আমি কোশ্চেন আনসার আসতেছে। তমল ভাই থ্যাংকস আপনাকে, আমি এটা খেয়াল করি না বিষয়টা। তাহলে এখন ওদের ফেয়ার বলে 363 টাকা। ওকে, থ্যাংক ইউ তমল ভাই। আর তুমি 5 দিলে কত আসে? 354 আসে, তাও 35% সেফটি পাচ্ছি আমি। এই জন্য আমি বলি যারা ছাত্র ও এত কাবিলগিরি করার দরকারটা কি, ও শুধু স্কোয়ার ফার্মা কিনবে, কিছু কিনবে না ও। আচ্ছা আরেকটা দেখি তো, আরেকটা বলেন তো আপনারা। আচ্ছা জিপি দেখি তো, জিপি গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন ডিসেবুলেশন। ওকে, ডিসকাউন্ট রেট 12.5। আচ্ছা ডিসকাউন্ট রেট কোথেকে পাবেন দেখেন, তোমার ভাই যেটা দেখালো আপনাদেরকে, আপনারা লিখবেন যে বিবি ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড
লিখবেন বিবি ট্রেজারি বন্ড, হ্যাঁ ট্রেজারি বন্ড, অকশন ক্যালেন্ডার দরকার নেই, ট্রেজারি বন্ড লেখা সার্চ দিবেন যে এখন লাস্ট অকশনে কত আসছে, এই ট্রেজারি বন্ড দেখবেন এখানের মধ্যে। আচ্ছা এই ট্রেজারি বন্ডের এখানের মধ্যে, ওরে লাস্ট কই, এই যে দেখবেন এখানের মধ্যে লাস্টে ক্যালেন্ডার কই, এই যে সর্বশেষ 25 তারিখ ওদের সর্বশেষ ডেট অনুযায়ী ওরা 20 বছরের বন্ডে কাটো বিল হলো 12.65। ওকে, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে 10 বছরটা হলো আপনার 12.5, 5 বছরটা হলো 12.37, 2 বছরটা 12.24, এখান থেকে বের করবেন। তাহলে আমরা এখানে 12.5 ধরলাম আর কি, বাট 12.2 12.3 যে কোনো একটা ধরেন। ভাই বুঝতে পারছেন? এই এখানে দেখা আছে এখানের মধ্যে, এখানের মধ্যে আপনার লাস্ট আপডেট অনুযায়ী কত পার্সেন্ট বন্ডের রেট এখানে এখানে দেখতে পাবেন। সামনের মাসে বন্ডের কোন 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 তারিখে বন্ডের অপশনটা দেখতে পাবেন এখান থেকে, এই যে এখানে চার্ট আছে এখানের মধ্যে। ওকে, আচ্ছা আমি বলছি বিএক্স ফার্মা দেখতে, ওকে বিএক্স ফার্মা দেখি তো গ্রাইন ফোন কত এখানের মধ্যে, আমরা এখানে 12.5 12.5। ওকে, তাহলে ফেয়ার ভ্যালু দেখা যাচ্ছে 342 টাকা। হুম, 5 ধরলে তাহলে এটা মোটামুটি ফেয়ার ভ্যালুর এটা কাছাকাছি আছে, ফেয়ার ভ্যালুর কাছাকাছি। ফেয়ার ভ্যালু হচ্ছে 342 টাকা, স্টক প্রাইস 349 টাকা। তার মানে এই মুহূর্তে এটা বেশি গ্রোথ হওয়ার সুযোগ নাই। এখন এইখানের মধ্যে আপনি টার্মিনালিস্টে ওরা গ্রোথ করে ধরছে, ওরা এখানের মধ্যে ওরা এই জায়গাগুলো আপনি চেঞ্জ করতে, আপনি যদি ধরুন যদি মনে করেন যে ওর হচ্ছে যে গ্রোথ রেটটা 5% হবে, তাহলে আপনার সেক্ষেত্রে চেঞ্জ হবে কিছুটা। ওকে, ওরা একটা ওরা ওদের মতো একটা স্ট্যান্ডার্ড ধরে এখানের মধ্যে বের করছে প্রিভিয়াস পারফরমেন্স অনুযায়ী, যেহেতু গ্রামীণ ফোন এখন 5G আসার আগ পর্যন্ত গ্রামীণ ফোন এখন বড় ধরনের গ্রোথ হওয়ার সুযোগ কম। এখন বিএক্স ফার্মা আছে, বিএক্স ফার্মা দেখি, বিএক্স ফার্মা এখানে আন্ডার ভ্যালুড হবে ফর শিওর। বিএক্স ফার্মা ডিসে ভ্যালুয়েশন হচ্ছে যে এখানে আমরা দেই 12.5। এইখানের মধ্যে গুরু ফোকাস হচ্ছে যে ওরা ওদের মধ্যে ইন্ডিকেটর ফেয়ার ভ্যালু 180 টাকা ধরছে ওরা। ওকে ক্লিয়ার? তো নতুনদের আমি বিএক্স ফার্মাকে নিশ্চিত করছিলাম, কারণ আমি বলছিলাম বিএক্স ফার্মা এখান থেকে কমতে পারে, কোন নতুনরা হচ্ছে এইসব ধাক্কা সামলাতে পারবে না। আর আর বিএক্স ফার্মা তো আপনার আজীবনের শেয়ার না, মানে আপনি এক জীবনে টেনে থাকতে পারবেন এরকম না। মানে বিএক্স ফার্মা আপনার এটার সাথে প্রেম করতে পারবেন, বিয়ে করতে পারবেন না, বিয়ে করার মতন আসে। কিছু শেয়ার হচ্ছে আপনি প্রেম করবেন, ধরেন আপনি ইয়ে করলেন, এখানে মধ্যে মেয়েরা আছে নাকি আমার ক্লাসে আজকে? আচ্ছা এটা রেকর্ডের মধ্যে রাখা যাবে না। কিছু শেয়ার আছে মেয়ে আছে এখানের মধ্যে। আচ্ছা শুনুন, কিছু শেয়ার হচ্ছে আপনার গার্লফ্রেন্ড, হচ্ছে যে গার্লফ্রেন্ড আপনি হচ্ছেন যে প্রেম টেম করবেন 2-3 মাস বা 2-3 বছর 1-2 বছর প্রেম টেম করলেন, এরপর শেষ, এরপর আপনার ব্রেকআপ। হ্যাঁ এরকম ব্রেকআপ, বিএক্স ফার্মা এরকম শেয়ার ধরছেন 1-2 বছর প্রেম টেম করছেন, শেষ, এরপরে বাদ। কিন্তু কিছু শেয়ার হচ্ছে আপনার লাইফ টাইম, আপনার বউ, যে আপনার বউ এটা আপনি ওটা বিয়ে করে ফেলবেন। ধরেন স্কয়ার ফার্মা হচ্ছে আপনার এরকম আপনার বোর মতো, এটা আপনার আজীবনে আপনার লগে লগে থাকবে, এটা আপনার এটা আপনি ছাড়া লাগবে না এটাকে, এটা লগে লগে থাকবে এরকম। বিএক্স ফার্মা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের মতো, পাইছেন এখন চান্সে, আপনি এখন চান্সটা কাজে লাগালেন। হ্যাঁ আচ্ছা, এখন একজন ভাই বলছে যে যে আপনার হচ্ছে স্কয়ার ফার্মা হচ্ছে 100% হালাল কিনা। ওকে, রাজীব ভাই প্রশ্নটা করছে, আপনার কোন স্টক 100% হচ্ছে হালাল বা হারাম কিনা এটা বের করার জন্য এখানে ইউএইতে এখানে গভর্নমেন্ট থেকে ওদের কিছু টুলস আছে। তো এখানের মধ্যে শরিয়া বোর্ড যে জিনিসগুলো ফলো করে, একটা স্টকের মধ্যে ওরা দেখে যে এটার মধ্যে কত পার্সেন্ট হচ্ছে হালাল। হ্যাঁ ধরেন আমি স্কয়ার ফার্মা যদি বলি, এটা হচ্ছে যে ধরলাম এটা হচ্ছে যে এই পুরো পার্টটুকু। হ্যাঁ ধরেন এখানে 95 to 96% হচ্ছে হালাল। হ্যাঁ এখানে ধরেন আপনার 1-2% হচ্ছে যে এখানের মধ্যে হারাম হতে পারে। কেন? কারণ স্কয়ার ফার্মা যেহেতু ভালো কোম্পানিগুলো ওরা পুরো টাকাটা কখনোই বিনিয়োগ করবে না, ওর কিছু টাকা সে হচ্ছে এফডিআর করবে, কিছু টাকা সে এফডিআর করবে কোথায় করে, বিভিন্ন ভালো ভালো জায়গায়, যেমন ফেডের মধ্যে এফডিআর করে রাখছে। স্কয়ার ফার্মা কিন্তু আপনার করোনার সময় কিন্তু ওদের ইম্পোর্ট সমস্যা হয় নাই। কেন সমস্যা না? কারণ ওরা এফডিআর করে রাখছে ফেডারেল রিজার্ভ ব্যাংকে, ওখান থেকে ওদের ডলার আছে, ডলার দিয়ে ওরা ইম্পোর্ট করতে পারে ওদের কাঁচামাল। তাহলে ওখানে ওর ব্যবসার জন্য কিছু ওখানের মধ্যে টাকা রাখছে, ওখানের মধ্যে ডলার রাখছে, সেই ডলার দিয়ে সে ইম্পোর্ট করতেছে। হ্যাঁ ওখান থেকে যে সুদ আসে সেই সুদটা তো আপনার হচ্ছে যে হালাল না, তো ওখান থেকে তাহলে আপনার প্রফিটের 1-2% মতো হালাল না। আর আননোন তেমন কিছু নাই, ওর হচ্ছে আপনি টোটাল হয়তো 97-98% হালাল ওর প্রফিটের, 1-2% হচ্ছে হালাল না। তো শরিয়া বোর্ডগুলোর যদি আপনি অ্যানালাইসিস গুলো দেখেন, যেখানের মধ্যে মেজরিটি যদি হালাল থাকে, মেজরিটি পোর্শন যদি হালাল ইনকাম থেকে থাকে, তখন শরিয়া বোর্ডগুলো সেগুলোকে হালাল স্টক হিসেবে দেখে। যেমন অ্যাপোলো শেয়ার যদি আপনি দেখেন, দেখবেন যে অ্যাপোলো শেয়ারের মধ্যে শরিয়া বোর্ডগুলো 95-96% হচ্ছে হালাল ইনকাম, 1-2% হচ্ছে হারাম, আর 1-2% হচ্ছে আননোন, এটা শরিয়া বোর্ড জানে না যে এই প্রফিটটা কোত্থেকে আসছে। রাজীব ভাই বুঝতে পারছেন?
স্কোয়ার ফরম্যাট ইনকাম থেকে 100% হালাল না, 1 to 2% হচ্ছে যে আপনার ইন্টারেস্ট থেকে আসবে। সেক্ষেত্রে শরিয়া বোর্ড অনুযায়ী এটা হালাল, শরিয়া বোর্ড অনুযায়ী এটা হালাল পাবেন আপনি, কারণ এখানের মধ্যে 96-7% হালাল ইনকাম থেকে আসছে। ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, হাবিব ভাই বলছে ক্যান উই হ্যাভ এ সেশন অন ট্রেজারি বন্ড বিল প্রোস এন্ড কনস হাউ টু বাই ফ্রম প্রাইমারি মার্কেট। হাবিব ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমরা নেক্সট দিন আমরা আলোচনা করার সময় তাহলে আমরা এটা নিয়ে একটু কথা বলবো। তো যাই হোক, আজকে আলোচনায় আমরা হচ্ছে যে অনেকগুলো টেকনিক্যাল ইন্ডিকেটর নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, যদিও আমাদের লোকজন বেশি আসে নাই আজকে। তারপর আপনারা যারা আসছেন তারা মনোযোগ দিয়ে শোনার কারণে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর আপনারা এই জিনিসগুলো যদি কাজে লাগান, নিজেরা প্র্যাকটিস করবেন, আপনারা যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আজকে থেকে হয়তো 2 বছর 3 বছর 4 বছর পর আমাদের দেশে অনেক শিক্ষিত বিনিয়োগকারী গড়ে উঠবে, যারা পড়াশোনা করে বিনিয়োগ করবে। ফাটকা লোকজন এখান থেকে বেশি করতে পারবে না। ওকে, আমরা নেক্সট দিন তাহলে আগামী শুক্রবার আমরা বন্ড নিয়ে একটু কথা বলবো। ওকে, আর আপনার হচ্ছে যে হ্যাঁ, এটা ইউটিউবে দিব। আর এখন থেকে আমাদের ভিডিওগুলো পাবেন আমাদের ইউটিউবে। আপনার হচ্ছে আরফিন ভাই এমবিবিএস একটা চ্যানেল আছে, নতুন চ্যানেল। কারণ পিটিও চ্যানেলে বিসিএস এর ভিডিও তো অনেকেই এটা নিয়ে মাইন্ড করতেছে, বিসিএস এর কোর্সের মধ্যে আপনারা স্টক কেন দিচ্ছেন। আরফিন ভাই এমবিবিএস একটা ইউটিউব চ্যানেল খুললাম নতুন, ওইখানে এই রেকর্ডগুলো পাওয়া যাবেন। ওকে, আজকের রেকর্ডটাও আরফিন ভাই এমবিবিএস চ্যানেলে পাবেন। ভালো থাকবেন সবাই তাহলে।